আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তোমরা জানো এই চ্যাপ্টারটা অনেক থিওরি, বেশ করে বলা যায় মানে থিওরি বেশি। এমসিইউ তে আমাদের বেশিরভাগই থিওরি আসে। সো এই থিওরিগুলো আমাদের একদম 100% ক্লিয়ার হতে হবে এবং ম্যাথ যেগুলো আছে এগুলো কিন্তু একটু ক্যালকুলেটর ইউজ করতে হয় বেশি বেশি। সো আমি যেটা বলবো তোমাদের, তোমরা যখন ক্লাসটা দেখবা অবশ্যই স্টপ করে নিচে আবার প্র্যাকটিস করে নিবা সাথে সাথে যে অ্যানসারটা ঠিক হচ্ছে কিনা বা তুমি বের করতে পারতেছো কিনা। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 25-এর এক্স এর জন্য নিচে কোনটা প্রযোজ্য নয়। আমরা জানি এক্স এর কোনো চার্জ নাই, এটা কোনো চার্জিত কণা না। তারপর আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন করতে পারে, হ্যাঁ অবশ্যই পারবে। তারপর তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, যেহেতু আলোক তরঙ্গ বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ একটা কি অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে এক্স রেও হবে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এখানে বলছে জিনের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে না, কিন্তু আমরা জানি এক্স রে জিনের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে, মিউটেশন ঘটাতে পারে। সো এখানে কোনটা সঠিক না? ডি নাম্বারটা সঠিক নয়। এরপর দেখো, একটা রকেট কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটার দৈর্ঘ্য 1% হ্রাস পায়, রকেটের গতিবেগ কত? তাহলে এখন আমাদের রকেটের গতিবেগটা বের করতে হবে। কি বলছে? দৈর্ঘ্য 1% হ্রাস পায়। আমরা জানি এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে 1% হ্রাস পাওয়া মানে কি ভাইয়া? এটা যদি হয় 100, এটা হবে 99। তাহলে আমরা 99 লিখলাম, এটা 100 লিখলাম। রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমরা সেটা লিখতে পারি 100 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি এটা দেখি 0.99 এটার উপর স্কোয়ার করি, এটা সমান কি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমরা এখানে কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1 মাইনাস 0.99 স্কোয়ার, তাই না? তাহলে এটাকে যদি আমরা রুট করে ফেলি তাহলে কি আসে? ভি বাই সি। সো আমরা লিখতে পারি ভি বাই সি সমান কি রুট ওভার এটা। তাহলে এটা আমরা ক্যালকুলেটর বের করি, তাহলে হবে ভি সমান এত সি। সো 1 মাইনাস 0.99 স্কোয়ার রুট ওভার অ্যান্সার। এটা আসে কত? 0.141 সি, 0.141 সি। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, 0.141 সি। এখানে গেলে কি হবে? এটা দৈর্ঘ্য 1% আসবে, আগে ছিল 100, এখন হবে গতিশীল দৈর্ঘ্য হবে 99 বা 99 আর কি। তাহলে আমরা এখানে ভাগ দিই, তাহলে কি হবে? 0.99 হবে। সেটাকে স্কোয়ার করলাম, তাহলে রুট ক্যান্সেল আউট হবে। তারপর 1 মাইনাস এ পাশে নিলাম আর ভি স্কোয়ার বাই সি স্কোয়ার পাশে আনলাম, রুট করে দিলাম, তখন কি আসে? ভি বাই সি সমান 1 মাইনাস 0.99 স্কোয়ার। আশা করি এটা তোমার সবাই বুঝছো, ক্যালকুলেশন খুব ইজি। এখন দেখো এস প্রাইম কাঠামো সাপেক্ষে এস অক্ষ বরাবর ভিবে গতিশীল হলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোনটা সঠিক? আমরা জানি আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী যেটা বলা হয়, তোমার দৈর্ঘ্য ভর সময় সবগুলোই কি হবে? পরিবর্তিত হয়। দৈর্ঘ্য ভর সময় সবগুলোই পরিবর্তিত হয়, তাহলে কোনটা চেঞ্জ হবে না? আমরা জানি আলোর বেগের তোমার পর্যবেক্ষক সাপেক্ষে আলোর বেগে কোনো পরিবর্তন হবে না। শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা, সেটা যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কি থাকবে? সি নটই থাকবে, মানে সি থাকবে আর কি, আলোর বেগের সমান। আচ্ছা, উদ্দীপকের কার্যাপেক্ষকের মান কত? তাহলে এখানে আমাদের গ্রাফটা দেখে বুঝতে হবে যে গ্রাফে কি কি দেওয়া আছে। দেখো গ্রাফে একদম দেওয়া আছে সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, এটা হলো কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে সর্বোচ্চ গতিশক্তি দেওয়া, কম্পাঙ্ক দেওয়া, আমরা কিভাবে করতে পারি? কার্যাপেক্ষক বের করতে হবে, তাই না ভাইয়া? আমরা জানি কার্যাপেক্ষক ফাই, ফাই সমান আমরা কি লিখতে পারি? এইচ এফ অর্থাৎ আপতিত আলোর শক্তি মাইনাস সর্বোচ্চ গতিশক্তি বা ইভি, যেটা সর্বোচ্চ গতিশক্তি লিখলাম। এখন সর্বোচ্চ গতিশক্তি কিন্তু জুল এককেই দেওয়া, জুল না সরি, এটা ইভি এককে দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে তোমার 16, তাই না? ওয়াই অক্ষ বরাবর মানে যেটা পরে আছে এটাই তো তোমার সর্বোচ্চ গতিশক্তি, ওয়াই অক্ষের ভ্যালু এই যে 16, 16। আর এখানে প্রথম যেটা, এটা কিন্তু কম্পাঙ্ক। সো আমরা আগে কম্পাঙ্কের ভ্যালুটা বসাই, এই সেভ, সেটা কি 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 5.2 10 টু দি পাওয়ার 15। এরপর আমাদের কত ইভি আছে? 16 ইভি। ইভি কে যদি আমরা ঝুলে নেই তখন আমরা কি করি? আচ্ছা, এখানে ইভি না লিখে আমরা ইয়া লিখতে পারি, গতিশক্তি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, সো এই গতিশক্তিটা কেমন এককে দেওয়া আছে? ইলেকট্রন ভোল্ট এককে, তাই না? আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে দুইটাই জুল এককে থাকলো এখন আমাদের। সো আমরা বিয়োগ করি,
আচ্ছা, এরপর আমাদের অ্যান্সারটাকে আমরা যদি আবার জুলে নিতে যাই, জুল থেকে ইবিতে নিব, তাহলে আমরা কি করব, ভাগ করব। 1.6 10⁻19 দিয়ে ভাগ করো, কত আসে? 5.5345 ইভি, 5.5345। তাহলে ওইটার ক্লোজ অ্যান্সার আমাদের কোনটা? 5.515 ইলেকট্রন ভোল্ট, এটা। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। এরপর দেখো, উদ্দীপকে ফটোতড়িৎ ক্রিয়ার ধাতব পৃষ্ঠে যদি 880 আংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়, তাহলে সূচন কম্পাঙ্ক কত, নিবৃত্তি বিভব কত, আমাদের এগুলো দেখতে হবে। চলো সবার আগে আমরা বের করি সূচন কম্পাঙ্ক কত আসে। আমরা এখান থেকে কিন্তু কার্যাপেক্ষক বের করতে পারছি, তাই না? এত ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কার্যাপেক্ষক থেকে যদি কম্পাঙ্ক বের করতে চাই, সূচন কম্পাঙ্ক, কি করব? কার্যাপেক্ষকের ভ্যালু যেটা ছিল 5.5345, 1.6 10⁻⁹ এটাকে আমরা কি করলাম, জুলে কনভার্ট করলাম। এরপর সেটাকে সূচন কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো এইচএফ সমান, এইচএফ নট সমান কি হচ্ছে আমাদের এই ভ্যালুটা জুল এককে। তাহলে এফ নট সমান কি হবে, এইচ দিয়ে ভাগ দিব। সো প্লাঙ্কের ধ্রুবক দিয়ে আমাদের ভাগ দিতে হবে 6.626 10⁻34। তাহলে কত আসে? আচ্ছা, এটা আসে 1.336 10⁻15। তাহলে এটা আসতেছে কত? 1.336 10⁻15। এরপর নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব আমরা কিভাবে পাবো? দেখো, এখানে বলা আছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত দেওয়া। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে হচ্ছে তোমার 16 ইলেকট্রন ভোল্ট, তাই না? 16 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা জুলে কনভার্ট করি, 16 কে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করব, 1.6 10⁻⁻19। ওকে, তাহলে দেখো এখানে কি বলা আছে, উদ্দীপকের ফটোতড়িৎ ক্রিয়া যদি 880 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়। সো এখন আমার প্রথমটা ঠিক আছে, সূচন কম্পাঙ্ক, এটা তো আলো তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে না, সবার জন্য, ধাতুর জন্য সেম, তাই না? ওই যে ধাতু আছে, স্পেসিফিক ধাতু, সেটার জন্য সেম। তা আমাদের পরিবর্তিত হবে কি 2 আর 3 নাম্বার, নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। সূচন কম্পাঙ্ক আমরা বের করতে পারছি। আমরা এখন দেখব নিবৃত্তি বিভব আর ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিটা কি হবে। আমরা একদম ফর্মুলায় চলে যাই। আমাদের ফর্মুলাটা কি ছিল বলতো? এইচএফ সমান কি আমাদের হলো 5 প্লাস ইভি, যেখানে ভি হচ্ছে নিবৃত্তি বিভব ছিল। তো আমাদের যদি নিবৃত্তি বিভব বের করতে হয়, আমরা কিভাবে বের করতে পারি? এইচএফ কে আগে লিখবো হলো এইচসি বাই ল্যামডা, এইচসি বাই ল্যামডা লিখলাম -5। আচ্ছা, ডিভাইডেড বাই যদি আমরা ই দেই, তখন কি পাবো আমরা? স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব পাবো, তাই না? তাহলে আমরা ভ্যালুগুলো বসাই, 6.626 10⁻⁻34। সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, তারপরে এইচসি বাই ল্যামডা, আচ্ছা, ডিভাইড বাই 880 অ্যাংস্ট্রম ছিল, তাহলে 880 × 10⁻⁻10, তারপরে মাইনাস হচ্ছে আমাদের 5। সূচন কম্পাঙ্ক গেল। কার্যবেক্ষকের ভ্যালু কত ছিল? 5.5345 10⁻, ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে কনভার্ট করব, তাই না? তাহলে এখানে হচ্ছে 5.5345 10⁻1.6 10⁻⁻19। বাপরে, কত বড় সমীকরণ। তারপরে আচ্ছা, এটা এখানে হবে, এটাকে আবার ভাগ দিতে হবে হচ্ছে ইলেকট্রনের চার্জ দিয়ে, 1.6 10⁻⁻19। তাহলে এই বিশাল বড় সমীকরণকে আগে আমরা লিখি। #80 10⁻⁻10। তোমরা হচ্ছে পজ করে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, বুঝছো? এটা আমাদের কত আসে?
এটা আসে হচ্ছে 8.6 ভোল্ট, এটা আসবে 8.6 ভোল্টের মতো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের 8.6 ভোল্ট আছে, যেটা বললাম মোটামুটি আমরা মিলাইতে পারছি। এখন ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এটা আমরা কিভাবে পাবো? দেখো আমরা যদি নির্বৃত্তীয় বিভব জানি, এর সাথে ইলেকট্রনের চার্জ গুণ দিলেই আমরা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পেয়ে যাব না? তাহলে আমাদের বলো সর্বোচ্চ গতিশক্তি কি হবে? সর্বোচ্চ গতিশক্তি এটা হবে তোমার ইভি। ইভি মানে কি ভাইয়া? স্টপিং ভোল্টেজ বা নির্বৃত্তি বিভবের সাথে ইলেকট্রনের চার্জ গুণ হবে ই ইন্টু ভিএস। খেয়াল রাখো তাহলে আরো ভালো, 1.6 10⁻⁹ ইন্টু ভিএস। ভিএস মানে কি আমাদের স্টপিং ভোল্টেজ, কত ছিল? 8.6, গুণ দাও কত আসে? 1.6 10⁻⁹ ইন্টু 8.6। আচ্ছা, এটা আসে হচ্ছে 1.376 10⁻⁻18, তাই না? এত, এটা কি এত জুল? আমাদের প্রশ্নটাই আসলে ভুল ছিল, বুঝছো? এই প্রশ্নে কি শুধুমাত্র 2 নাম্বারটা সঠিক হয় আর 1 আর 3 ফলস হয়। মানে প্রশ্নে একটু অপশনগুলো ভুল ছিল। যাই হোক, কিছু করার নাই, আমাদের নির্বৃত্তীয় বিভব এটাই শুধুমাত্র সঠিক, এগুলো হচ্ছে ভুল। সো বোর্ডে যদি আসে তখন কি করবা? বোর্ডে আসলে হচ্ছে তোমাকে এই ধরনের প্রশ্নে আমি যতদূর জানি যে তোমার নাম্বার দেওয়া হবে, অটো একটা মার্কিং থাকে, বাট আমাদের তো শিখতে হবে, এই জন্য করাইলাম। আর সামনে এই টাইপ অনেক প্রবলেম আছে, তখন কিন্তু আমি বলে দিব যে তোমরা নিজেরাই সলভ করো, তোমরা পজ করে সলভ করো তখন। তাহলে জিনিসগুলো বুঝে নাও। আমাদের কি দেওয়া ছিল? তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, তবে সূচন কম্পাঙ্ক আমরা কিভাবে পাইছি? আগে যেহেতু কার্যাপেক্ষক বের করছি, সেখান থেকে আমরা সূচন কম্পাঙ্ককে বের করছি, তাই না? এইচ এফ নট সমান ওই কার্যাপেক্ষকের ভ্যালু, ইভি ইলেকট্রন ভোল্ট একক ছিল, সেটাকে জুলে নিয়ে তারপর প্লাঙ্কের ধ্রুবক দিয়ে ভাগ দিলে আমরা সূচন কম্পাঙ্ক পেয়েছি। এরপর এই যে ফর্মুলা আমরা জানি, এইচ এফ সমান ফাই প্লাস ইভি, অর্থাৎ আপতিত আলোক শক্তি সমান হচ্ছে সূচন মানে কার্যাপেক্ষক প্লাস তোমার কি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তো এখান থেকে আমাদের নির্বৃত্তীয় বিভবটা বের করতে হবে। আমরা নির্বৃত্তীয় বিভব ফর্মুলা যদি দেখি, তাহলে এইচ সি বাই ল্যামডা, যেহেতু ওখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, মাইনাস ফাই বা সূচন কার্যাপেক্ষক ডিভাইড বাই কি আমাদের হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে সেখান থেকে আমরা পেয়েছি হচ্ছে আমাদের নির্বৃত্তীয় বিভব 8.6 ভোল্ট। ওকে, এরপর আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু নির্বৃত্তীয় বিভব, সো গুণ করলে এটা আসে। এরপর দেখো, একটা মহাশূন্য রকেট কত গতিতে চালালে চলমান দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের 1/4 হবে? তাহলে কত দূরত্বে চালালে চলমান দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের 1/4 হবে? তার মানে আমাদের কি 1/4 L নট সমান কি হবে? L নট ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আগে কাটাকাটি করে ফেলো। এরপর আমরা কি লিখতে পারি? 1/4 সমান এটা হচ্ছে, তাহলে তুমি যদি স্কোয়ার করো 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান কি আসে? স্কোয়ার করলে এটা 1/4 স্কোয়ার, তো 1/16 আসে। তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কি 1 মাইনাস 1/16, 1 মাইনাস 1/16, এই ভ্যালুটা কত আসে? এটা আসে হচ্ছে 15/16। তাহলে ভি সমান কি? ভি সমান হবে রুট ওভার অফ 15/16 ইন্টু সি। তাহলে রুট ওভার 15/16 বের করো, রুট ওভার 15/16, এটা হচ্ছে 0.986। এটার সাথে কাকে গুণ দিব আমরা? 3 ইন্টু 10⁸, কত আসে? 2.90473। যাই হোক 2.9 সামথিং। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 2.9 ইন্টু 10⁸। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, আপেক্ষিকতার তত্ত্বানুসারে গতিশক্তির সমীকরণ কোনটা? আমরা জানি গতিশক্তির একটা ফর্মুলা আছে, তাই না? একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী তোমার গতিশক্তি কি ছিল? হাফ এম ভি স্কোয়ার এবং পি স্কোয়ার বাই 2m, যেটা ভরবেগ দিয়ে বের করা যেত। কিন্তু আপেক্ষিকতার জন্য আমরা জানি একটা টোটাল যদি ভর শক্তি হয় এম সি স্কোয়ার, তাহলে সেখানে কি স্থির ভর শক্তি এম নট সি স্কোয়ার প্লাস গতিশক্তি বা ই কে হয়, তাই না? তাহলে আমরা যেটা লিখতে পারি ই কে সমান কি? ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। সো ই কে সমান কি হচ্ছে আমাদের এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। নেক্সট প্রশ্ন দেখি, ফোটনের ক্ষেত্রে আমরা জানি ফোটনের শক্তি কি? এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা।
এইচএফ বা এইচসি বাই ল্যামডা। তাহলে 1 নাম্বার ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ফোটনের ভরবেগ পি সমান হচ্ছে এইচ নিউ, এটা কিন্তু নিউ। আচ্ছা বলো তো এটা কি হয়? ফোটনের ভরবেগ পি সমান এইচ নিউ না। ফোটনের ভরবেগ আমরা লিখতে পারি একটা হচ্ছে পি সমান ই বাই সি, শক্তি ভাগ ফোটনের বেগ, সেটা দিয়ে লেখা যায়। আর এটা হচ্ছে এইচ বাই ল্যামডা দিয়ে লেখা যায়, তাই না, ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী। সো এটা আমাদের হচ্ছে না। আর এটা লেখা যায় পি সমান এইচ বাই ল্যামডা। এরপর দেখো আমাদের ফোটনের টোটাল শক্তি বা ফোটনের ভরবেগ পাওয়ার জন্য শক্তি আমরা জানি একটা ফর্মুলা আছে না, ই স্কয়ার সমান কি পি স্কয়ার সি টু দি পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে যদি আমি ই এর ভ্যালু বের করতে চাই এটাকে রুট করব, তাহলে এই সমীকরণটা এখান থেকে আমরা কি পাবো, ফোটনের ভরবেগ পাওয়া যায়, মানে পি এর ভ্যালুটা পাওয়া যাবে। সো আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। তাহলে যাদের হচ্ছে ফোটনের ভরবেগের সমীকরণগুলো জানা নাই তারা জেনে নাও ই বাই সি এবং এইচ বাই ল্যামডা, ই বাই সি এবং এইচ বাই ল্যামডা দিয়ে বের করা যায়। নেক্সট, 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে মোট শক্তির পরিমাণ কত জুল হবে? আচ্ছা, আমাদের স্থির ভর শক্তি কি এম নট সি স্কয়ার। তাহলে 1 গ্রামের জন্য কি লিখতে পারি, 0.001 কেজি, না এত কেজি ইন্টু সি স্কয়ার। সোজা কথা আমাদের কি হবে, 0.001 ইন্টু সি স্কয়ার। তাহলে দেখো কয়টা জিরো হবে, 2টা জিরো। আর তোমাদের যাদের ধরো এটা জানা নেই যে ভাই 1,000 দিয়ে ভাগ করলে সামনে 2টা জিরো হয়, তারা হচ্ছে কি করবা, ক্যালকুলেটর বের করবা, আর তো কিছু করার নাই। বাট আমি মোটামুটি জানি যে 1 কেজি আমরা ইয়া করি, এখানে যেমন 3টা শূন্য আছে পরে, তাহলে এখানে দশমিকের পর 3টা সংখ্যা থাকবে, জিনিসটা এমন। যাই হোক, সো আমাদের সঠিক উত্তর হবে এখানে ডি। এটা ব্যাখ্যার দরকার নেই তেমন। সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোন কণা বিনিময় হয়? আমরা জানি সবল নিউক্লিয় বলের জন্য বিনিময় কণা কি কাজ করে, মেসন, তাই না, মেসন আর গুলন বলা থাকে বইগুলোতে। ফোটন হচ্ছে আমাদের কার জন্য বলতো, তড়িৎ চৌম্বকীয় বলের জন্য। আর দুর্বল নিউক্লিয় বলের জন্য কে, বোসন কণা, ডাব্লিউ বোসন এবং জেড বোসন এগুলা কাজ করে। এরপর দেখো নিচে কোনটা ফোটনের বৈশিষ্ট্য। আমরা জানি ফোটনে কোনো চার্জ নাই, ভরবেগ আছে, হ্যাঁ, আকর্ষণ ক্ষমতাও নেই, বিকর্ষণ ক্ষমতা নেই। ফোটনে কি আছে, ভর নাই, মানে নিশ্চল ভর শূন্য, কিন্তু ভরবেগ আছে। দ্রুত গতি সম্পন্ন কোন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে ধাতু হতে কোনটা নির্গত হয়? ইলেকট্রন যদি দ্রুত গতিতে একটা ধাতুকে আঘাত করে, ধাতু থেকে কি নির্গত হয়, এক্স রশ্মি নির্গত হয়, তাই না, আমরা তো এক্স রে এইভাবে তৈরি করি। একটা ইলেকট্রনকে অনেক বেশি গতি দেই, তাহলে ওটা একটা ধাতুকে আঘাত করে, ধাতু থেকে আঘাত পেয়ে কি হয়, এক্স রশ্মি বের হয়ে চলে আসে। গতিশীল অবস্থায় একটা রকেটের দৈর্ঘ্য বের করতে হচ্ছে, তাহলে কি বলছে, রকেটের দৈর্ঘ্য কিন্তু, রকেটের দৈর্ঘ্য কত বলতো, 20 মিটার। তাহলে কত বেগে চলে, তাহলে 20 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.9 স্কোয়ার, তাই না, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করলে কি হয়, সি সি কাটাকাটি যাবে, তাহলে 0.9 স্কোয়ার আসে, 20 ইন্টু 1 মাইনাস 0.9 স্কোয়ার। আচ্ছা এটা কত আসে, 8.71। এখানে এই প্রশ্নটা একটু ভুল আছে, টাইপিং মিস্টেক। সেটা হবে কি, রকেটের কর্ণ বরাবর, মাঝ না, এটা হবে কর্ণ, মানে মাঠের কর্ণ বরাবর রকেটটা যাচ্ছিল। তো এখন বলছে নভোচারীর নিকট মাঠের কোন রাশি পরিবর্তন হবে? ও যেহেতু কর্ণ বরাবর যাচ্ছে, দেখো যেহেতু কর্ণ বরাবর যায়, তাহলে কি হবে, মহাকাশচারী একটা বেগের বা রকেটের একটা বেগের উপাংশ এই দিকে দৈর্ঘ্য বরাবর আছে, প্রস্থ বরাবরও আছে। সো কি দেখবে, ও দৈর্ঘ্যকেও সংকুচিত হতে দেখবে, প্রস্থকেও সংকুচিত হতে দেখবে, তাই না, কর্ণ বরাবর গেলে। সো যেহেতু কর্ণ বরাবর যাচ্ছে, দৈর্ঘ্য সংকুচিত হবে, প্রস্থ সংকুচিত হবে এবং আলটিমেটলি ক্ষেত্রফলও সংকুচিত হবে। দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল সবগুলোকেই সংকুচিত হতে দেখবে, সকলেই সংকুচিত হবে। আচ্ছা, এরপর কোন বস্তুর দৈর্ঘ্য বরাবর আলোর গতিতে চললে আপেক্ষিক দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা বস্তু যদি দৈর্ঘ্য বরাবর আলোর গতিতে চলে, তাহলে এল সমান কি, এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কি, সি ডিভাইড বাই সি স্কয়ার। তাহলে কি আসে, এল নট ইন্টু 1 মাইনাস 1, তাহলে কি হবে এটা 0, তাহলে তখন শূন্য হবে। কোনো কিছু যদি আলোর গতিতে চলে, মাথায় রাখবা সময় হবে অসীম, ভর হবে অসীম এবং দৈর্ঘ্য হবে শূন্য। সময় অসীম, ভর অসীম, দৈর্ঘ্য হবে শূন্য। ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে কি হবে? তাহলে আমরা যদি ফটোতড়িৎ ক্রিয়ার বেলা আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করি,
কম্পাঙ্ক বৃদ্ধি করলে কি বৃদ্ধি পাবে? মাথায় রাখবা কম্পাঙ্কর সাথে এখানে সম্পর্ক হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি আর আলোর তীব্রতা। আলোর তীব্রতা মানে কি? আপতিত ফোটন সংখ্যা, মানে ফোটন যত বেশি বের হবে, ফোটন ধরো যত বেশি বের হচ্ছে আলো তীব্রতা দিলে, তখন কি হবে? আমার তড়িৎ প্রবাহের মানটাও বাড়বে। তাহলে এটা হচ্ছে ফটোতড়িৎ প্রবাহ। ফটো তড়িৎ প্রবাহ। আমরা কি বুঝলাম? যে আমরা যদি আপতিত আলো কম্পাঙ্ক বৃদ্ধি করি তখন কি হবে? আপতিত আলো কম্পাঙ্ক বৃদ্ধি করলে ইলেকট্রনের গতিশক্তি বাড়ে। আচ্ছা, ইলেকট্রনের গতিশক্তিকে আরেকটা কিভাবে লেখা যায় বলতো? ইলেকট্রনের চার্জ ইনটু কি? স্টপিং ভোল্টেজ। তাহলে ইলেকট্রনের গতিশক্তি যদি বাড়ে কম্পাঙ্ক বাড়ার ফলে, তাহলে আমাদের ইভিএস এর ভ্যালু বাড়বে। এখন ইলেকট্রনের চার্জের তো মান ফিক্সড, তাহলে বাড়বে কে? নিবৃত্তি বিভব বাড়বে। সো আমাদের উত্তর হবে এখানে কে? নিবৃত্তি বিভব বাড়বে। এটা বাদে সূচন কম্পাঙ্কে কোনো পরিবর্তন হবে না, ফোটনের গতিশক্তি তো বাড়বে। তাহলে বি নাম্বারও ভুল। তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে না। তড়িৎ প্রবাহ মাত্রা কখন বৃদ্ধি পাবে? যখন আমাদের ফটো মানে আলো তীব্রতা বাড়বে। আলো তীব্রতা বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি আমরা। ফটো ইলেকট্রিক ক্রিয়ায় আপতিত আলোকের তীব্রতা বনাম ফটো কারেন্ট, এইটার সম্পর্ক কি? আমরা একটু আগে কি দেখলাম? আপতিত আলোর তীব্রতা এবং ফটো কারেন্ট পরস্পর কি সমানুপাতিক না? পরস্পর না, মানে এই ফটো কারেন্টটাই হচ্ছে তীব্রতা সমানুপাতিক আর কি এটা। তাহলে আমাদের কোন গ্রাফটা হবে? প্রথম গ্রাফটা। যে আলো তীব্রতা যখন একদমই নাই তখন তো তোমার কারেন্ট নেই। তোমার গ্রাফটা দেখতে পাচ্ছ কিনা? গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে এরকম, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে এটাই হবে যে তীব্রতা যখন শূন্য তখন তো কারেন্ট পাবা না, তীব্রতা মান বাড়াতে থাকলে কারেন্টের মানও বাড়তে থাকবে। তো একটা সময় কিন্তু তীব্রতা বাড়লে আর বাড়বে না, তখন হচ্ছে তোমার কম্পাঙ্ক বাড়াতে হবে। তীব্রতা যদি বাড়াতেই থাকি বাড়াতে থাকি, কিন্তু দেখা গেল আমি কম্পাঙ্ক বাড়ছি না, তাহলে গতিশক্তি বাড়বে না। আচ্ছা, যাই হোক, ওটা হিসাব পরে, আমরা আপাতত এগুলা দেখি। গতিশীল অবস্থায় নভোযানটার দৈর্ঘ্য কত? 5 মিটার দৈর্ঘ্যে একটা নভোযানের ভর দেওয়া আছে। নভোযানটা 0.4 c বেগে এক্স অক্ষের দিয়ে গতিশীল। এখন বলছে গতিশীল অবস্থায় নভোযানের দৈর্ঘ্য কত? নভোযানের দৈর্ঘ্য আগে কত ছিল? 5। তাহলে আমাদের এল সমান কি 5 ইন্টু 1 মাইনাস 0.4 স্কোয়ার, তাই না? মানে যত সি দেওয়া থাকবে তুমি তো ভাগ করে দিচ্ছ ভি বাই সি, তাহলে সি সি কাটাকাটি যায়, শুধুমাত্র 0.4 স্কোয়ার লিখলেই হচ্ছে, এমসিকিউ যেহেতু সেই জন্য। তাহলে 1 মাইনাস 0.4 স্কোয়ার রুট ওভার কত আসে আমাদের উত্তর? 4.58 মিটার। 4.58 মিটার। এরপর দেখো নভোযানে ভর দ্বিগুণ করতে গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করতে হবে? আচ্ছা, আমরা যদি ভর দ্বিগুণ করি, আমরা ভর বৃদ্ধির একটা সূত্র জানি, তাই না? এম সমান কি? এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমরা এখানে কি লিখতে পারি বলতো? এটাকে 2m নট লিখতে পারি, আর এম নট ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা যদি কাটাকাটি করি কি আসে? এম নট কাটো 2 আসে। তাহলে এখানে লেখা যায় কি? 2 কে নিচে আনো, এটাকে উপরে আনো, তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান আসে হাফ। বর্গ করো, তাহলে 1 মাইনাস 1 বাই 4, মানে স্কোয়ার করে দিলাম, বুঝছো? তাহলে এটা কি আসে? এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, কি আসে? 1 বাই 4 আসে। তাহলে স্কোয়ার করলে 1টা চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 1 বাই 4 এটা সমান কি আসে? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো 3/4 সমান হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি সমান কি? ভি সমান হলো আমাদের √3/2 ইন্টু সি। আচ্ছা, √3/2 সি। তাহলে আগে বেগ কত ছিল? আগে বেগ হচ্ছে 0.4 সি ছিল। তাহলে √3/2 সি মানে কি? এটা মানে হচ্ছে 0.866, তাই না? আমরা জানি √3/2 এর ভ্যালু তো জানো আশা করি। সো না হলে ক্যালকুলেটর দিয়ে বের করো, 0.866
এত সি আসে। ওকে, এখন আগে কত ছিল ভাইয়া? আগে ছিল হচ্ছে 0.4 সি, তাহলে এখন কত আসলো? 0.866 সি। আমরা যদি বিয়োগ করি তাহলে কত গুণ বেগ, মানে বেগ কতটুকু বাড়াতে হবে? ডেল ভি সমান 0.866 সি মাইনাস 0.4 সি। এটা কত আসে? এই ভ্যালুটা আসে আমাদের 0.466 সি আসবে। এখানে অপশনে আছে? অপশনে নাই, তাহলে অপশনটা একটু ভুল আছে। আসলে তোমার এই প্রশ্নটা বলি, এখানে প্রশ্নটা ছিল ভর 3 গুণ করতে, মানে বোর্ডে যে প্রশ্নটা ছিল ভর 3 গুণ করতে কত হবে, বুঝছো? 3 গুণ, তাহলে 3 গুণ করার জন্য হলে তখন তোমার এই জায়গায় 2 এর জায়গায় 3 বসতো, 2 এর জায়গায় 3 বসতো, তারপর এখানে হয়তো 1/9। সো আলটিমেটলি তখন যেটা অ্যান্সার আসতো 3 গুণ করলে 0.94 সি হইতো, বুঝছো? বেগের মানটা হয়তো 0.94 সি। তাহলে কতটুকু বৃদ্ধি আমি বলি, ওটাও একটু করে দিই শর্টে। দেখো, ভর যদি 3 গুণের কথা বলতো তাহলে কি হইতো? 3m নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কাটাকাটি করলে কি আসে? 1/3 সমান √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে বর্গ করো 1 মাইনাস 1/9, এটাকে যদি রুট করো কত আসে? ভি বাই সি। আচ্ছা, তাহলে ভি সমান হচ্ছে √8 ডিভাইড বাই 3 ইন্টু সি। এই ভ্যালুটা আসতে হচ্ছে 0.94 সি, ঠিক আছে? 0.94 সি। আচ্ছা, তাহলে 0.94 সি হলে তখন তোমার ডেল ভি কত হয়? ডেল ভি হচ্ছে তোমার 0.94 সি মাইনাস 0.4 সি, এটা আসে 0.54 সি। আশা করি এটা তোমরা বুঝছো। মানে আসলে প্রশ্নটা একটু মিস্টেক ছিল, যদি দ্বিগুণ হতো তাহলে সঠিক উত্তর এইটা, আর প্রশ্ন ছিল আসলে 3 গুণ, বুঝছো? 3 গুণ হলে তাহলে উত্তর হয় 0.54 সি। বেগের মান হবে এত, বৃদ্ধি করতে হবে কত? বেগ আগের থেকে বৃদ্ধি করতে হবে 0.54 সি। সো 3 গুণ ধরে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ 0.54 সি। নেক্সট প্রশ্ন দেখো, একটা ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে, যে কার্যাপেক্ষক এইচ নিউ নট, আচ্ছা এখানে ভি মান আছে কিন্তু এটা আসলে নিউ নট, এর উপর নিউ কম্পাঙ্কের একটা আলো আপতিত হলে, নিউ তো বুঝছো, এই যে এটাকে বলে নিউ, আরেকটু হবে এটা। আচ্ছা, এর উপর নিউ কম্পাঙ্কের আলো যে আপতিত হয়, আলো তড়িৎক্রিয়া কখন ঘটবে? আমরা জানি যখন আপতিত আলোকের শক্তি সূচন মানে কার্যাপেক্ষক থেকে বড় হবে, তাই না? বা আপতিত আলোর কম্পাঙ্ক তোমার সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে, এটা সমান হলে আসলে হবে। সো কি হবে? অবশ্যই বেশি হবে অথবা সমান হবে। সমান হলে শুধুমাত্র ইলেকট্রনটা বের হবে, ইলেকট্রনের কোনো গতি শক্তি থাকবে না, ঠিক আছে? যদি সূচন কম্পাঙ্কের সমান হয় তাহলে শুধুমাত্র বের হবে, ইলেকট্রনটা বের হইলো, ধর একটা ধাতব সারফেস, এখানে একটু ইলেকট্রনটা বের হইলো, কিন্তু কোনো গতিশক্তি নাই, জিনিসটা এমন। আর টু বি নট মানে যদি ডাবল, কি বলে, যদি ডাবল হয় বা তার থেকেও বেশি হয় তাহলে তো হবে। সো সোজা কথা, আমাদের 2 আর 3 এই দুইটা ক্ষেত্রে হবে। কিন্তু যদি আপতিত আলোকের কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের থেকেও কম হয় তাহলে কি বের হবে? তাহলে তো ধরো ধাতু পৃষ্ঠে আটকায় আছে ইলেকট্রনটা, তাই না? ওটাকে তুমি বের করতে পারতেছো না, ওটার জন্য তো মিনিমাম একটা শক্তি দিতে হবে। সো ওই শক্তিটাও যদি না দাও তাহলে তো বের হবে না, তখন আলো তড়িৎক্রিয়াও আর ঘটবে না। সো সঠিক উত্তর 2 আর 3। আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমাদের কি হয়? আমরা জানি সময়ের বেলায় কি হইতো? ভাগ হইতো, তাই না? একদম নর্মাল ইজি করে বুঝে জিনিসটা, সময় হচ্ছে সম্প্রসারিত হয়, ভর বৃদ্ধি পায়। সো যার কারণে আমাদের কি হবে? এগুলোকে আমরা ভাগ দিচ্ছি টি নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জিনিসটা কেন? কারণ হচ্ছে এই জিনিসটার ভ্যালু সাধারণত 1 এর থেকে কি হয়, তুমি এভাবে খেয়াল রাখবা, এই জিনিসটার ভ্যালু সাধারণত 1 থেকে কম, 1 থেকে কম। ধরলাম এই ভ্যালুটা হচ্ছে 0.6, ঠিক আছে? তাহলে তুমি যদি কোন একটা রাশিকে 0.6 দিয়ে ভাগ দাও তাহলে ওইটা মান বৃদ্ধি পাবে না? ধরো 1/0.6 যদি করো তাহলে মানটা কি হবে? 1 এর থেকে বড় হবে। ঠিক এরকম টি নট বাই এরকম করলে, মানে এই রাশিটা দিয়ে যখন ভাগ দেই তখন কি হবে? ভ্যালুটা বৃদ্ধি পায়। সো একই রকম ভাবে আমাদের কি হচ্ছে? টি এর মানটা বাড়তেছে, ভরের মানটা যেহেতু আমি ভাগ দিচ্ছি বাড়তেছে। কিন্তু দৈর্ঘ্য কি হয় ভাইয়া? দৈর্ঘ্য সংকুচিত হয়, তাই না? এই জন্য কি হবে? গুণ হবে। তাহলে এল সমান কি হয়? এল নট ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়। তাহলে ধরলাম এল নটের ভ্যালু হচ্ছে তখন 5 আর এটা ভ্যালু 0.6, তখন ভ্যালুটা কি হবে? তখন হচ্ছে 5 ইন্টু 6 ডিভাইড বাই 10, তাহলে এটা হয় 3। বুঝছো? দেখছো, আগে ছিল 5 এখন হয়ে গেছে 3, সংকুচিত হয়েছে। তাহলে দৈর্ঘ্য সংকুচিত হয়, যার জন্য এটা কি হবে? গুণ হবে এই রাশিটা। আর সময় এবং ভর বৃদ্ধি পায় যার জন্য রাশিটা কি হয়? ভাগ হয়।
এটাকে আসলে অনেক বইতে গামা দিয়ে লেখে, গামা মানে পুরো রাশিটাকে গামা দিয়ে লেখে। যাই হোক, সো আমাদের কথা হচ্ছে 2 আর 3 সঠিক। 1 নম্বরে কি হবে, এটা গুণ অবস্থায় থাকবে। এরপর দেখো নিচের একটা ফোটন কণার ই আর ল্যামডার গ্রাফ। ই কি? ই হচ্ছে আমাদের ফোটনের শক্তি, ল্যামডা হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা জানি ই সমান hc বাই ল্যামডা। তাহলে আমরা যেটা বলতে পারি ই কি, ল্যামডার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক গ্রাফগুলো কি হয়, আয়তাকার অধিবৃত্ত টাইপ হয়, তাই না? তাহলে দেখো যখন ল্যামডার মানটা কম থাকবে তখন ই এর মানটা অনেক বেশি, আর ল্যামডা মান যত বাড়বে ই এর মানটা কমতে থাকবে। সো গ্রাফ হচ্ছে এটা, আমাদের এ নাম্বার গ্রাফটা সঠিক। নেক্সট প্রশ্ন দেখি। কোন একটা বস্তু কণার গতিশক্তি স্থির শক্তির দ্বিগুণ হলে নিচে কোন সম্পর্কটা সঠিক? তাহলে কি বলছে, গতিশক্তি ই কে, এটা কি স্থির ভর শক্তি দ্বিগুণ, তাহলে 2m0 c²। সো ভাই আমরা এটা জানি না যে মোট শক্তি m সমান কি, আমাদের m সমান হলো m0 c² প্লাস গতিশক্তি, তাহলে কি 2m0 c², mc² সমান, তাই না? তাহলে আমরা যেটা লিখতে পারি 3m0 c² সমান কি আমাদের mc²। সো যেটা বলা যায় m সমান 3m0, m সমান 3m0। ওকে, নেক্সট, একটা ইলেকট্রনকে v0 বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ ও প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটা? ইলেকট্রনের বেগ এবং প্রযুক্ত বিভব পার্থক্য। আচ্ছা দেখো, তাহলে আমাদের আগে খেয়াল রাখতে হবে, আমরা জানি তোমার ভরবেগ সমান হচ্ছে 2ev। ইলেকট্রনের বেগ আর প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে আমাদের সম্পর্ক, ইলেকট্রনের গতিশক্তি যদি হয় হাফ এম ভি স্কোয়ার, এটা সমান কি ভাই, ইলেকট্রনের চার্জ ইন্টু নিবৃত্ত বিভব, মানে v0 ধরলাম, নিবৃত্ত বিভব v0 সর্বোচ্চ গতিশক্তি বেলায়। আর যদি এমনি খেয়াল রাখো যে v0 বিভব পার্থক্য, যে কোনো প্রযুক্ত বিভব পার্থক্য v0 বলছে, তাহলে এখানে এই v0 হবে। ওকে ঠিক আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, ওই বিভবের জন্য ইলেকট্রনের গতিশক্তি সমান কি হবে, ই ইন্টু ওই বিভব, ইলেকট্রনের চার্জ ইন্টু v0 বিভব যেটা দেওয়া আছে। সো আমরা যেটা বলতে পারি 2 দিয়ে গুণ দাও, তারপর m দিয়ে ভাগ দাও, তাহলে কি আসে, ভি স্কোয়ার সমান কি 2ev ডিভাইড বাই m, v0 হবে। সো যেটা লেখা যায় v সমান কি রুট ওভার 2ev0 ডিভাইড বাই m, রুট ওভার 2ev0 ডিভাইড বাই m। বি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর বলছে ফোটনের বৈশিষ্ট্য কি, এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আছে, এর চলমান ভর শূন্য। ফোটনে কিন্তু চলমান ভর শূন্য না, ফোটনে যেহেতু ভরবেগ থাকে তাহলে কি চলমান ভরটা শূন্য হবে না, নিশ্চল ভর শূন্য, শূন্য স্থানে আলোর বেগে চলে। সো আমাদের সঠিক উত্তর কি 1 আর 3, ফোটনের চলমান ভর শূন্য হবে না, কারণ ফোটনের ভর বৃদ্ধি পায় না, বৃদ্ধি পেয়ে তো দেখো আমাদের একটা ভরবেগ থাকে। সো চলমান ভরকে আমরা শূন্য বলবো না, যেটা খেয়াল রাখবো যে নিশ্চল ভর শূন্য। কোয়ান্টাম তত্ত্বের জনককে, আমরা জানি কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। এরপর ফটোতড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য কি, আমরা জানি ফটোতড়িৎক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা, এটা বলা যায় 3 × 10⁻⁹ সেকেন্ড, এই সময়ের কম সময় সংঘটিত হবে। ফটোপ্রবাহ আপতিত আলো কম্পাঙ্কের উপর নির্ভর করে না, ফটোপ্রবাহ কার উপর নির্ভর করে, ফটোপ্রবাহ নির্ভর করতে আমাদের আপতিত আলোকের তীব্রতার উপরে। আর ফটো ইলেকট্রনের গতিশক্তি, এটা কি হবে, তীব্রতা হবে। আর ফটো ইলেকট্রনের গতিশক্তি এটা কার উপর নির্ভর করে, গতিশক্তি নির্ভর করে কম্পাঙ্কের উপর, এটাও ভুল। সো এই প্রশ্ন ধরো বোর্ডে ভুল আসলে, আসলেই ভুল, বুঝছো, বোর্ডে ভুল আসছিল, মানে কুমিল্লা বোর্ডে আর কি ভুল আসছিল। জিনিসটা কি হবে, সঠিক উত্তর হবে শুধু 1, তাহলে এগুলো একটা হবে না, শুধু 1 নাম্বারটা সঠিক। এরপর চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগে কত শতাংশ গতিতে চলে? তাহলে দেখো এই প্রশ্নগুলো আমি মানে তোমাদের যেটা সাজেস্ট করবো, যদি অর্ধেক বলে যে কি হয় ভাইয়া, এই যে L0/2 সমান হবে L0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, অথবা তুমি এটা মাথায় রাখতে পারো যে L সমান যখন L0/2 হয়, অর্থাৎ অর্ধেক হয়, দৈর্ঘ্য অর্ধেক, সময়
যখন টি সমান হবে, মানে টি সমান যখন 2t0 হয় অথবা m সমান যখন 2m0 হয়, তখন v সমান হবে √3/2c বা 0.866c। এটা মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার আর এত বিশাল ক্যালকুলেশন করা লাগবে না সব সময়, বুঝছো? কি বললাম, দৈর্ঘ্য অর্ধেক ভর দ্বিগুণ বা সময় দ্বিগুণ যখনই বলবে, তাহলে সেটা কি হবে, √3/2c হয় অ্যান্সারটা, বেগের ভ্যালু, অথবা 0.866c। সো এখানে দেখো আমরা ক্যালকুলেশন করেও বের করতে পারি। আমি ক্যালকুলেশনে যাই, তাহলে 1/2 এটা সমান কি, √1 - v²/c², বর্গ করো 1/4 1 - v²/c², তাহলে v²/c² এটা সমান কি 1 - 1/4 বা 3/4, তাহলে v সমান হচ্ছে √3/2c, তাহলে সেটা কি 0.866c বা 86.6%, তাই না? 100 দিয়ে গুণ দিলে 86.6% হবে। এরপর দেখো, 1 ইলেকট্রন ভোল্টকে আমরা জানি 1 ভোল্ট বিভব পার্থক্যে ইলেকট্রন সহায়তাকৃত কাজ। W সমান কি বলতো, ভি কিউ জুল না, ভি ইন্টু কিউ, ভোল্টেজ ইন্টু কিউ, ভি ইন্টু কিউ। তাহলে ইলেকট্রনের চার্জ যদি ই হয়, ভি তো ভোল্টেজ, তাহলে ইভি। তাহলে দেখো তোমার ইলেকট্রন চার্জ ই রাখলাম আর ভোল্টেজ হলো 1 ভোল্ট, তাহলে এটা কি হবে, একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যে সহায়তা যে কৃত কাজ সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। তাহলে সেটা ঠিক আছে, কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক, ঠিক আছে। আর 1 ইলেকট্রন ভোল্টকে কত জুলে, তা আমরা যদি ইলেকট্রনের চার্জকে কুলম্বে লিখি 1.6 × 10⁻⁻19, এত কি কুলম্ব ইনটু 1 ভোল্ট, তাহলে ভোল্ট আর কুলম্ব গুণ দিলে কি হয়, জুল হয়, ভোল্ট কুলম্ব গুণ দিলে জুল হবে, তাহলে 1.6 × 10⁻⁻19 জুল। সো আমাদের সঠিক উত্তর কি, এখানে সঠিক উত্তর হচ্ছে 1 2 3, আমাদের তিনটাই সঠিক। এরপর কোনটা উচ্চ গতিতে চলমান ইলেকট্রন, তাহলে কোনটা উচ্চ গতিতে চলমান ইলেকট্রন, আমরা জানি বিটা কণা কি একটা ইলেকট্রন না, বাকি আলফা গামা, আলফা তো একটা হিলিয়াম নিউক্লিয়াস, তারপর গামা এক্স রশ্মি, এগুলো কি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে এখানে কেবলমাত্র ইলেকট্রন কোনটা, বিটা কণা হচ্ছে উচ্চ গতিতে চলমান ইলেকট্রন। তা 0.46 বেগে গতিশীল রকেটে চলমান দেহ নিশ্চল দেহে কত গুণ, তাহলে যদি হয় দেখো এল হয়, তাহলে এল সমান কি L0 × √1 - 0.6² তাহলে সেটা কি হবে L0 × 1 - 0.6 এর ভ্যালু জানো, এটা হয় 0.8। এটাও মুখস্থ রাখতে পারো, তোমার সুবিধা হবে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য, ভার্সিটি গুলোতে আসে তো। তাহলে এটা কি হবে 0.8 হবে, সো এটা কি হবে 0.8 গুণ, মানে এই জিনিসটা তো আমরা জানি যে 6² + 8² সমান কি হয় 10² হয় না, ঠিক এইরকম ভাবে 0.6² + 0.8² এটা সমান হয় 1, তাহলে 1 - 0.6² করলে কি হয় 0.8² হবে, তার মানে 0.8 ভ্যালুটা। একটা ফোটনের শক্তি ই বনাম কম্পাঙ্ক, আমরা জানি ই আর এফ কি সমানুপাতিক, কারণ ই সমান হচ্ছে এইচ এফ, তাহলে শক্তি সমানুপাতিক এফ, গ্যাপটা কি হবে মূল বিন্দুগামী সরলরেখা হবে, আর কিছু না। ওকে, এটা হচ্ছে ই, এটা হলো এফ। এরপর দেখো তড়িৎচুম্বক বলে বাহক কণা কোনটা, তড়িৎচুম্বক বলে বাহক কণা ফোটন, এটা আমরা শিখে আসছি। এরপর চিত্রের ফটোইলেকট্রিক ক্রিয়ায় এসি ঢাল দিয়ে কি বোঝানো হয়, তো এই যে ফটোইলেকট্রিক ক্রিয়া, এখানে দেখো ইভি নট, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে, গতিশক্তিটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে। এখন বলছে ফটোইলেকট্রিক এসি যে ঢাল, এটা দিয়ে কি নির্দেশ করা হয়, এসি ঢাল দিয়ে কি নির্দেশ করে, তাহলে চলো আমরা আগে ফর্মুলাটা জানি। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এইচ সমান এইচ নট প্লাস ইভি, তাই না, ইভি বা গতিশক্তি। তাহলে এটাই যেহেতু এখানে ভি নট হিসাবে লিখছে, তাহলে এটা লিখলাম। এরপর দেখো আমরা কি লিখতে পারি, এখানে ওয়াই অক্ষে কি আছে ইভি নট, তাহলে ইভি নট কে আমরা এইদিকে নিয়ে আসলাম, বুঝছো। আর তাহলে কি হবে তোমার এইচ এফ নট হবে। এখন ইভি নট সমান কি এইচ এফ নট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই এর ভ্যালু। এই জিনিসটাকে আমরা ওয়াই সমান এম এক্স এর সাথে কল্পনা করি, ওয়াই সমান এম এক্স প্লাস সি,
তাহলে এক্স অক্ষে কি আছে ভাইয়া? এক্স অক্ষে আছে কম্পাঙ্ক, তাই না? তাহলে এক্স কে আমরা, মানে দেখো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এক্স আর এফ সেম। ওকে, তাহলে ঢালের সাথে কে সেম? প্লাঙ্কের ধ্রুবক এইচ। সি মানে কি? এখানে সি হচ্ছে মাইনাস এইচ এফ নট, তাহলে সি এর ভ্যালু কি? মাইনাস এইচ এফ নট। আর ওয়াই এর ভ্যালু ইভি নট। সো আমরা এখান থেকে যেটা বলতে পারছি, এম সমান কি? ঢাল, এটা কি? এইচ। তাহলে প্লাঙ্কের ধ্রুবক, এখানে ঢাল এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ভালো মতো খেয়াল রাখো কিন্তু এই প্রশ্নটা অনেক কয়বার আসছে। আবার মেইন ফর্মুলা লিখি। এখন ওয়াই অক্ষে কি আছে? ইভি নট বা গতিশক্তি। তাহলে গতিশক্তিকে বাম দিকে রেখে আমরা কি করলাম? এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখন ওয়াই সমান এম এক্স প্লাস সি, এই সমীকরণের সাথে আমরা তুলনা করি, তাহলে দেখো এইচ এফ সমান এম এক্স, তাহলে এক্স অক্ষে কি আছে? কম্পাঙ্ক আছে, তাহলে এফ হচ্ছে তোমার এক্স, তাহলে এর সাথে যে গুণ আছে এইচ, সেটা কি হবে? ঢাল হবে এম, তাহলে এম ঢাল হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, তাই না? আর সি, সি হচ্ছে এই রেখাটা তোমার অয়হকে কত বিন্দু, কোন বিন্দু ছেদ করবে? এই যে বিন্দু ছেদ করতেছে সেটার স্থানাঙ্ক কি হবে? 0 আর মাইনাস এইচ এফ নট, এটা। আচ্ছা, তাহলে এটা হলো ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করতেছে। তাহলে আমাদের ঢাল কি? প্লাঙ্কের ধ্রুবক। ওকে, এরপর ফোটন কণার ক্ষেত্রে কি? চার্জিং কণা আলোর বেগে চলে, সুনির্দিষ্ট ভরবেগ নেই। চার্জিং কণা আলোর বেগে চলে, এখন ফোটনের তো সুনির্দিষ্ট ভরবেগ আছে, ভরবেগের ভ্যালুটা কি? ফোটনের ভরবেগ ভ্যালু হচ্ছে এইচ বাই ল্যামডা অথবা ই বাই সি। তারপর এখানে কি আছে? দুইটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে, এখন বলছে দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর কত। তাহলে গতিশীল ভর এটা আমাদের কেজি এককেই নিতে হবে, তাই না? তাহলে এম সমান কি? 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 রুট ওভার 1 মাইনাস 0.99 স্কোয়ার। নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি মাইনাস 31 1 মাইনাস 0.99 স্কোয়ার, এটা কত আসে? 6.451 10 to the power minus 30, 6.451 10 to the power minus 30। ওকে, এরপর দেখো কি বলছে? প্রথম ইলেকট্রন অপেক্ষা দ্বিতীয় ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে। প্রথম ইলেকট্রনের চলমান ভর দ্বিতীয় ইলেকট্রনের ভর অপেক্ষা বেশি। দ্বিতীয় ইলেকট্রনের গতিশক্তি প্রথম ইলেকট্রনের গতিশক্তির 4.7 গুণ হবে। আচ্ছা, তাহলে আমাদের গতিশক্তিগুলোর তুলনা করতে হবে আগে, তাই না? সো দেখো ইলেকট্রন গুলা কিন্তু তোমার আলোর বেগে কাছাকাছি বেগে গতিশীল, তাই না? তাহলে আমাদের নর্মাল যে হাফ এম ভি স্কোয়ার আছে, এই ফর্মুলা এখানে খাটবে না। ওকে, তাহলে আমরা এখানে আপেক্ষিকতার যে গতিশক্তি সেটা খাটাবো। আমরা জানি এম সি স্কোয়ার সমান এম নট সি স্কোয়ার মাইনাস কি? গতিশক্তি ই কে। তাহলে আমরা যেটা ই কে সমান কি লিখতে পারি? ই কে সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার। আবার এম সমান কি লিখতে পারি? এম নট ডিভাইড বাই 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। সো আমার যেটা কথা, তোমরা এম নট সি স্কোয়ারকে আমরা বাইরে রাখবো, রেখে এই হিসাবটা করি 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1, এটা ইন্টু এম নট সি স্কোয়ার। ওকে, তাহলে এগুলো আমরা বের করে দেখি। প্রথম ইলেকট্রনের জন্য 0.9 আর এটা হচ্ছে 0.99, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আমরা বের করি ইকে 1। ইকে 1 কি হবে বলো? 1 বাই রুট ওভার 1 মাইনাস 0.9 স্কোয়ার মাইনাস 1 ইন্টু এম নট সি স্কোয়ার মাইনাস 1। তাহলে ইকে 1 কত আসে? এটা আসে 1.294 এম নট সি স্কোয়ার। তাহলে ইকে 2 কত আসে? ইকে 2 এর বেলা কি হবে? এখানে জাস্ট 0.99 বসাবো, তাহলে 1 ডিভাইড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0.99 স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা আসে আমাদের 6.089 এম নট সি স্কোয়ার। তাহলে কে বেশি? ইকে 2 বেশি। ওকে, ইকে 2 যেহেতু বেশি, তাহলে এটা কি বলতে পারি আমরা? যে ওটার যে গতিশীল ভর, সোজা কথা দেখো ইকে 2 এর কি বেগ আলোর বেশি কাছে, তাহলে যেহেতু আলোর বেগ বেশি কাছে বা যেহেতু বেগ বেশি, ওটা ভর বেশি হবে, এটা বলার অপেক্ষা রাখে না, বেগ বেশি থাকার কারণে ভর বেশি।
এখন আরেকটা কথা বলছিল অপশনে যে তোমার দ্বিতীয় ইলেকট্রনের গতিশক্তি প্রথম ইলেকট্রনের গতিশক্তির 4.7 গুণ, তাহলে ভাগ দাও ek2 বাই ek1, তাহলে কি 6.089 ডিভাইড বাই 1.294 কত আসে? তাহলে হচ্ছে 6.089 ডিভাইড বাই 1.294, 4.7 আসে। হ্যাঁ, তাহলে কত গুণ হচ্ছে? 4.7 গুণ। সো প্রথম ইলেকট্রন থেকে দ্বিতীয়টার ইয়া বেশি, ঠিক আছে, গতিশক্তি বেশি এবং 4.7 গুণ। সঠিক উত্তর 1 আর 3। বলছে প্রথমটার ভর দ্বিতীয় ভর অপেক্ষা বেশি না, দ্বিতীয়টার ভর বেশি হবে কারণ সেটার বেগ বেশি। তারপর চলমান ভর কত? আচ্ছা, এই জিনিসগুলো তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে নিবা, বুঝছো? সেম টাইপ, আমি আর বারবার রিপিট করতেছি না, এটা তো জানো যে কি হবে। আনসার হলো m নট বা 50 ডিভাইড বাই 1 মাইনাস 0.98 স্কয়ার। আচ্ছা, তারপর শূন্য ভর এবং ই গতিশক্তি সম্পন্ন কণার ভরবেগ কত? ওই যে p সমান কি, p সমান e বাই c ছিল না, এটা দিয়ে খেলা। তারপর c বাই √3 বেগে চলমান একটা কণার মোট শক্তি কত? c বাই √3। তাহলে মোট শক্তি বের করতে বলছে, কণার মোট শক্তি। সো আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি মোট শক্তি E সমান কি mc স্কয়ার। তাহলে কি লেখা যায়? m নট ডিভাইডেড বাই তাহলে m নট c স্কয়ার উপরে থাকলো, তাই না? তাহলে আমরা m কে কি লিখতে পারি? m নট বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে v এর ভ্যালু কত? c বাই √3। তাহলে এটা হবে স্কয়ার ডিভাইড বাই c স্কয়ার। তাহলে কত আসে? c স্কয়ার কাটা যায়, তাহলে তোমার যেটা থাকতেছে m নট c স্কয়ার উপরে থাকে রুট ওভার 1 মাইনাস 1/3। 1 মাইনাস 1/3 কি হয়? √3 উপরে, তারপর হচ্ছে √2, রুট ওভার 3/2। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? রুট ওভার 3/2 ইন্টু m নট c স্কয়ার। সঠিক উত্তর আমাদের কোনটা? বি নাম্বার। ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে কি যে তোমার রুটটা 3 এর উপরে আছে 2 এর উপরে আছে, তাই না? রুট ওভার 3/2 ইন্টু m নট c স্কয়ার। আপতিত আলোর কি বিধি করলে ফটোতড়িৎক্রিয়া নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে? ইলেকট্রনের গতিশক্তি নির্ভর করে কিসের উপরে? আপতিত আলোর কম্পাঙ্কের উপরে, তাই না? কম্পাঙ্ক মানে কি? একটা ফোটনের শক্তি। কম্পাঙ্ক মানে হচ্ছে তোমার একটা ফোটনের কম্পাঙ্ক বাড়ানো মানে তার শক্তি বাড়ানো। তাহলে দেখো, ধরলাম এটা হচ্ছে ধাতব পৃষ্ঠ, ঠিক আছে? ধাতব পৃষ্ঠ, তোমরা যা বুঝো না তাদের জন্য আবার বুঝাই দিচ্ছি। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ফোটন এসে আঘাত করতেছে, ঠিক আছে? একটা ফোটন, তাহলে শক্তি যত বেশি হবে, ফোটনটার তো শক্তি তো ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে ইলেকট্রনটা আরো বেশি বেগে বের হবে। তাহলে ফোটন বেশি কম্পাঙ্ক নিয়ে আসলো, ইলেকট্রন আরো বেশি বেগে দৌড়ে যাবে, বুঝছো? তাহলে এই যে ইলেকট্রন, এটার যে গতিশক্তি, এটা কার উপর নির্ভর করতেছে? আপতিত আলোর কম্পাঙ্কের উপরে। আপতিত আলোর কম্পাঙ্কের উপরে। আচ্ছা, এখন যদি আমি তীব্রতা বাড়াই, আলোর তীব্রতা বাড়ানো মানে কি? ফোটনের সংখ্যা বাড়ানো। তাহলে আগে একটা ফোটন আসছে, এখন কি হলো? দুইটা ফোটন আসলো। তাহলে দুইটা ফোটন আসলে ভাই কয়টা ইলেকট্রন বের হবে? আগে একটা, এখন আরেকটা, তাই না? দুইটা ইলেকট্রন। সো আমাদের কারেন্ট বা আলোক তড়িৎ যে প্রবাহ আছে, এটা কিসের উপর নির্ভর করে? আলোক তড়িৎ প্রবাহ নির্ভর করে হচ্ছে কতগুলো ইলেকট্রন বের হচ্ছে, চার্জ কতগুলো তার উপরে। তাহলে আগে একটা বের হইতো, তীব্রতা আমি যখন ডাবল করলাম, দুইটা ইলেকট্রন বের হচ্ছে, চার্জ ডাবল হচ্ছে, সো তড়িৎ প্রবাহ তখন বাড়ে। তার মানে কি? আমাদের যদি কম্পাঙ্ক বাড়াই, একটা ইলেকট্রনের বেগ বাড়তেছে বা গতিশক্তি বাড়ে। আর যদি আমার তীব্রতা বাড়াই, তখন কি হবে? আলোক তড়িৎ প্রবাহ বাড়ে। এই কথা আমি অনেকবার বলে আসছি, সামনে কিন্তু আর রিপিট করব না। তোমাদের ছবি দেখায় বোঝানো হইলো। তারপর সূচন দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যাপেক্ষক কত? তাহলে আমরা জানি এটা কম্পাঙ্ক, তাহলে h f নট, তাহলে এটাই কি আমাদের সূচন, এটা হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে h 6.626, আচ্ছা, 10 to the power minus 34 into 5 into 10 to the power 14 এত জুল। তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 3.31 10 to the power minus 19 জুল। ওকে, নেক্সট দেখো চিত্রানুসারে ট্যান থিটার ভ্যালু কত? এই মাত্র আমরা করে আসছি না? তাহলে m সমান কি? ট্যান থিটা হয়
মানে ঢালের ভ্যালু, সেটা কি প্লাঙ্কের ধ্রুবক এইচ। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক এইচ ছিল। এখন এখানে হচ্ছে ব্যাপারটা যে ওই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি পারবো বের করতে? চলো দেখি পারি কিনা, ঠিক আছে। সো আমরা এখন মেইন সূত্র বের করি। মেইন সূত্র আমাদের এইচ এফ সমান এইচ এফ নট প্লাস ই ভি নট। এখন আমাদের ঢালের মান কি? এইচ, আমরা এখান থেকে কি লিখতে পারি? এইচ এফ মাইনাস এইচ এফ নট, এটা সমান কি লেখা যায়? ই ভি নট। সো আমাদের ঢাল কি ছিল? এইচ, তাই না? তাহলে এইচ সমান কি? আগে এটা করো, এইচ এ কমন নাও, নিলে কি আসে? এফ মাইনাস এফ নট সমান কি? ই ভি নট। সো আমরা যেটা লিখতে পারি এইচ সমান ই ভি নট ডিভাইডেড বাই এফ মাইনাস এফ নট। ওকে, তাহলে আমাদের ঢালের মান কি হচ্ছে? ই ভি নট ডিভাইডেড বাই এফ মাইনাস এফ নট। সো সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। তারপর কৃষ্ণ বস্তুর বিকিরণ সংক্রান্ত তত্ত্ব কে দিছে? কৃষ্ণ বস্তুর বিকিরণ এটা ব্যাখ্যা করেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। ওনারাও বিজ্ঞানী র্যালে জীন্স ভিন ব্যাখ্যা করার ট্রাই করছেন, কিন্তু ওনাদের এটা সঠিক ছিল না। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে প্রথমবার ওনার প্লাঙ্ক কনস্ট্যান্ট দিয়ে এটাকে ব্যাখ্যা করেন। তাহলে দেখবা যে বইতে একটা বীজগণিতের সমীকরণ আছে, যেটা হচ্ছে ওনার দেওয়া। কোন ধাতুর কার্যপেক্ষ 1.85 ইভি হলে সূচন কম্পাঙ্ক কত? কার্যপেক্ষক দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে কার্যপেক্ষক 1.85 কে যদি আমি আগে জুলে কনভার্ট করি 1.6 10 টু দি পাওয়ার -19। এখন কম্পাঙ্ক এটা সমান কি? এইচ এফ নট, তাহলে তুমি এইচ দিয়ে ভাগ দাও। সেম জিনিস, এই টাইপ ম্যাথ তো আমরা করে আসছি। তাহলে তুমি এইচ এর ভ্যালু দিয়ে ভাগ দাও 6.626 10 টু দি পাওয়ার -34 জুল। তাহলে কত আসে? 1.85 into 1.6 10 to the minus 19 6.626 10 to the minus 34 জুল। আচ্ছা, এটা আসে হচ্ছে 4.46 10 to the power 14 হার্টজ। বি নাম্বার আমাদের উত্তর। এরপর দেখো, এটা লেজার হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে, নিশ্চিত শক্তির হার এত ওয়াট দেওয়া আছে। ফোটনের কম্পাঙ্ক বেশি হলে শক্তি কম হয়, কম্পাঙ্ক বেশি হলে কি শক্তিও বেশি হবে। তাহলে এটা ভুল। এরপর নিশ্চিত একটা ফোটনের শক্তি কত? তাহলে আপতিত আলোকের যেটা শক্তি, নিশ্চিত একটা ফোটনের শক্তি কত? তাহলে এই আপতিত আলোক, এটা তো তোমার ফোটনটা, তাই না? তাহলে এটা শক্তিটা কি হবে? এটা হচ্ছে কম্পাঙ্ক যদি হয়, তাহলে এটার সাথে এইচ সেভ করো, তাহলে এইচ দিয়ে গুণ দাও, কত? 6.6 into 10 to the 14 into প্লাঙ্কের ধ্রুবক 6.626 10 to the power -34 কত আসে? 3.97 10 to the power -19। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সঠিক। এবার বলছে ফোটন নিঃসরণের হার কত? দেখো একটা ফোটনের শক্তি দেওয়া আছে, ঠিক আছে। তো ধরলাম তোমার শক্তির হার হলো এত ওয়াট, মানে 1 সেকেন্ডে এত জুল। এত ওয়াট মানে কি 1 সেকেন্ডে কত জুল? 1 সেকেন্ডে হচ্ছে 2 into 10 to the power -3 জুল বের হয়। আচ্ছা, ধরলাম 1 সেকেন্ডে n সংখ্যক ফোটন বের হয়, তাহলে একটা ফোটনের শক্তি কত? 3.97 10 to the power -9। তাহলে n ইনটু একটা ফোটনের শক্তি, মানে ফোটনের সংখ্যা ইনটু ফোটনের শক্তি দিলে কি হবে? মোট শক্তি বের হবে না 1 সেকেন্ডের জন্য, 2 into 10 to the power -3। তাহলে বের করো n এর ভ্যালু কত আসে? তাহলে आंसर কি আসে? 2 into 10 to the power -3 divided by 3.97 into 10 to the power -19। এটা আসে 5.02 বা 03 10 to the 15। হ্যাঁ, তাহলে আমার 2 নম্বর সঠিক। আর যারা বেশি চালাক তারা তো জানোই যে 1 নাম্বারটা যেহেতু ভুল, তুমি 2 3 এমনে দাঁড়াইতে পারো। ধরো তোমার কথার কথা টাইম নাই এমসিকিউতে করার, এই ম্যাথগুলো তো করতে গেলে তোমার 1 2 মিনিট চলে যাবে। সো তুমি কি করতে পারো, এটা একটু লাস্টে দিয়ে রাখতে পারো। তুমি যেহেতু জানো যে 1 নাম্বারটা তোমার কি ভুল, তাহলে 2 আর 3 অবশ্যই সঠিক। বা যদি প্রশ্ন ভুল থাকে তুমি তো অটোমার্ক পেয়ে যাচ্ছ। সো 1 নাম্বার ভুল থেকে তুমি 2 আর 3 দাগাই দিতে পারো। এটা কখন করবা? যখন ধরো তোমার টাইম একদমই নাই বা টাইমের শর্টেজ। আসলে এটা হইতেই পারে পরীক্ষায়, কারণ ফ্রি সেকেন্ড পেপারে সবগুলাতেই কি হয়, সূত্রগুলো অনেক বড় বড় থাকে, যার কারণে তো ম্যাথে টাইম অনেক সময় বেশি চলে যায়। সো তোমরা এই ধরনের ম্যাথ চাইলে লাস্টের দিকে রাখতে পারো, গোল দাগ দিয়ে রাখলা, মানে এক্সাম হলে তো এমনি
প্রশ্নের উত্তর দেখাইতে পারবে না, কিন্তু প্রশ্ন নাম্বারে দেখাইতে পারো চাইলে, যে এটা ধরো তোমার 16 নাম্বার প্রশ্ন, তুমি দাগ দিয়ে গেলা, পরবর্তীতে যখন টাইম থাকলো না লাস্টের দিকে, তখন তুমি 16 নাম্বার অ্যান্সার যে সি জানো, যে 2 আর 3 ক্যালকুলেশন কিন্তু করো নাই, না করেই তুমি অ্যান্সার দেখাচ্ছ আর কি, জিনিসটা এমন। কারণ যেহেতু 1 নাম্বারটা বাদ, তাহলে আমার 2 আর 3 সঠিক হবে। আচ্ছা, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা খেয়াল রাখবো যে অ্যাংস্ট্রম রেঞ্জে হয়, তাহলে অ্যাংস্ট্রম কি 10⁻⁻10 সেই রেঞ্জের হবে। তারপর প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রা কত? আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রা, এটার জন্য তোমার দুইভাবে খেলাতে পারো। আমি যেটা খেলাতাম যে প্লাঙ্কে এক হচ্ছে জুল সেকেন্ড, জুলের মাত্রা কি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, তাই না? এটার সাথে টি যদি গুণ দাও কি আসে? এম এল স্কোয়ার পার টি। আর যদি এটাও খেয়াল থাকে না, তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখো, যেটা হচ্ছে এম ভি আর সমান কি পড়ছো? এনএইচ বাই 2 পাই, বোরের সূত্র আছে। সো দাঁড়াও, এন এর কোনো মাত্রা নাই, 2 বাই এরও কোনো মাত্রা নাই, তাহলে এম ভি আর এর যেটা মাত্রা, এটাই কি তোমার প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা। এম এর জন্য কি ক্যাপিটাল এম, ভি এর জন্য আমাদের কি এল পার টি, আর আর এর জন্য আবার এল, তাহলে কি আসে? এম এল স্কোয়ার পার টি। দুইভাবেই তুমি বের করতে পারো, অ্যান্সার হবে এম এল স্কোয়ার পার টি। এরপর এম নট স্থির ভর সম্পূর্ণ একটা বস্তু যদি আলোর বেগে ধাবিত হয়, এই বস্তুটা যে আলোর বেগে ধাবিত হয়, তাহলে তার ভর কি হবে? তাহলে এম নট বাই 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? 1 মাইনাস 1 করলে কি আসছে? অসীম ভর। তাহলে ভর কি হবে তখন? আলো বেগে ধাবিত হলে ভর হবে অসীম। কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। তারপর আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম ফোটনের কম্পাঙ্কের লেখচিত্রের ঢাল, ওই যে ইভি নট বনাম কি কম্পাঙ্ক ছিল, এটা ঢাল কি নির্দেশ করতো? আমরা ম্যাথমেটিক্যালি করে দেখছি, প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করতো, বারবার করার দরকার নাই। এরপর কি বলছে? পি আর কিউ দুইটা এক্স রশ্মি নল অ্যানোড আর ক্যাথোডের মধ্যে পার্থক্য দেওয়া আছে 50 কিলোভোল্ট এবং 30 কিলোভোল্ট। তাহলে পি নলে নির্গত ইলেকট্রনের বেগ কত হবে? তাহলে আমরা কিভাবে ইলেকট্রনের বেগটা পাবো? দেখো, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার সমান কি ইভি। সো এখান থেকে বেগ ভি সমান কি লেখা যায়? 2 ইভি ডিভাইড বাই এম নট, রুট ওভার 2 ইভি বাই এম নট। সো ইলেকট্রনের বেগ কত আমরা বের করি? কোনটা নল বলছে? পি নল, মানে প্রথমটা 50 কিলোভোল্ট, কিলো আছে কিন্তু, বুঝছো? তাহলে ভিতে 10⁻³ বসাইতে হবে। তাহলে 2 ইন্টু 1.6 10⁻⁻19, তারপরে ইন্টু তোমার হচ্ছে ভি, ভি এর মান কত? 50 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 9.1 10⁻31। আচ্ছা, তাহলে এটা কত আসে? 1.32 10⁻8, 1.32 10⁻8 মিটার পার সেকেন্ড। তারপর দেখো, পি আর কিউ নলের উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, এখন উৎপন্ন যে এক্স রশ্মি, সেটার জন্য আমরা খেয়াল রাখবো ইলেকট্রনের জন্য গতিশক্তি কত ছিল? ইভি, এটা হচ্ছে তোমার এক্স রশ্মির সমান, তাহলে এইচ সি বাই ল্যামডা। তাহলে ইভি সমান কি? এইচ সি বাই ল্যামডা, বুঝছো? মানে ইলেকট্রনের শক্তি যেরকম, ফোটনের শক্তি তো একই রকম হবে, মানে এক্স রশ্মির শক্তি একই। সো আমরা যেটা লিখতে পারি ইভি ওয়ান, পি আর কিউ নল না, ইভিপি সমান কি এইচ সি বাই ল্যামডা পি, আবার ইভি কিউ এটা সমান কি এইচ সি বাই ল্যামডা কিউ। তাহলে আমরা যদি অনুপাত করি ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত, এখন অনুপাত যদি করো তো মানে দুইটাকে ভাগ দাও, ভাগ দিলে কি আসে? ইভিপি বাই ইভি কিউ এইচ সি বাই ল্যামডা পি এইচ সি বাই ল্যামডা কিউ। তাহলে কি হয়? ল্যামডা কিউ উপরে যায়, এখানে ভিপি বাই ভি কিউ সমান কি ল্যামডা কিউ বাই ল্যামডা পি। তো ভিপি কি ছিল? তোমার হচ্ছে 50, তাই না? 50 কিলো ভোল্ট, আর হচ্ছে 30 কিলো ভোল্ট, তাহলে 50 বাই 30
এটা হচ্ছে ল্যামডা কিউ বাই ল্যামডা পি। তাহলে উল্টায় দাও, উল্টায় দিলে কি আসে, ল্যামডা পি বাই ল্যামডা কিউ, এটা সমান কি 3/5। তাহলে অনুপাত কি হবে, 3:5 হবে। আচ্ছা, তারপর তোমার কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত একটা ফোটনের সাথে কয়টা ইলেকট্রনের সংঘর্ষ হয়? তাহলে একটার সাথে একটা ফোটনের সাথে একটা ইলেকট্রনের সংঘর্ষ হবে, এটা খেয়াল রাখবা। একটা মহাশূন্যযান কত বেগে ভ্রমণ করলে মহাশূন্য যে একদিন হয় পৃথিবীতে দ্বিগুণ, কি বলছিলাম, যদি তোমার দৈর্ঘ্য হয় অর্ধেক, তারপর সময় যদি হয় দ্বিগুণ, ভর যদি দ্বিগুণ বলে, তখন কি হবে, তখন আমরা খেয়াল রাখবো যে উত্তরটা হবে 0.866 ইন্টু 10 3 × 10⁸। যাদের ক্যালকুলেশন করার তোমরা এটা করতে পারো। এমনকি মেডিকেলের জন্য যা প্রিপারেশন নিও, ভার্সিটির জন্য, তারা এটাও খেয়াল রাখবা যেটা গুণ দিলে কত হয়, 2.59 10⁸ হয়। সো উত্তর হচ্ছে এইটা মুখস্থ অ্যান্সার। হ্যাঁ, এই মুখস্থ করার কারণে তোমার 2 সেকেন্ডে সলভ হবে, কারো হচ্ছে এটা 2 মিনিটও লাগতে পারে, এটাই তোমাকে আগায় দিবে, আর পরবর্তীতে অ্যাডমিশনে গেলে তো লাগবেই। সো এই জন্য পারলে এটা মুখস্থ করে নাও যে যদি ডাবল হয় তখন কি হবে, অ্যান্সার 2.59 হবে 10⁸ বা 0.8663। এক্স উৎপাদনের ক্ষেত্রে ক্যাথোড পাথ হিসাবে কোনটা ব্যবহৃত হয়? সো এখানে আমরা খেয়াল রাখবো, ইসাক স্যারের বই অনুযায়ী ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম, আর অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় অ্যানোড না, এখানে আমরা খেয়াল বলছি অ্যান্টি ক্যাথোড, বুঝছো, এখানে অ্যানোড ঠিক বলবো না, আমি বলতেছি অ্যান্টি ক্যাথোড। অ্যান্টি ক্যাথোড হিসাবে থাকে তোমার টাংস্টেন বা ওলফ্রাম। তাহলে এটা কি, টাংস্টেন, তারপরে হচ্ছে মলিবডেনাম, বা MO, তারপরে হচ্ছে পিটি বা প্লাটিনাম। ঠিক আছে, টাংস্টেন, মলিবডেনাম, প্লাটিনামকে আমরা কি করি, অ্যান্টি ক্যাথোড বা টার্গেট হিসেবে ইউজ করি, এবং ক্যাথোড হিসেবে কে ব্যবহৃত হয়, অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হচ্ছে। একটা ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব এত হবে? ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব এত হবে? আচ্ছা, তাহলে নিবৃত্তি যদি অত হয় তাহলে 1.6 10⁻⁹ ইলেকট্রনের চার্জ ইনটু নিবৃত্তি বিভব দিলে কি হবে, এটা হলো ½ mv²। তাহলে এটাকে 2 দিয়ে গুণ দাও, তারপর m দিয়ে ভাগ দাও, 9.1 10⁻31। তারপর এটাকে যদি রুট করি কি হবে, 2ev/m, এটা সমান কি আমাদের বেগ, 2ev/m। তাহলে এটা হচ্ছে বেগ, স্মল ভি আর কি, ক্যাপিটাল ভি লাগতেছে নাকি, এটা হবে স্মল ভি। ওকে, তাহলে বের করো, √2 ইন্টু 1.6 10⁻19 ইন্টু 9.96 ডিভাইড বাই 9.1 10⁻31, কত আসে, 5.81 10⁵, 5.81 10⁵। আমরা যেটা খেয়াল রাখবো ফর্মুলা কি, 2e ক্যাপিটাল ভি বাই m, এটা সমান হচ্ছে স্মল ভি বা বেগ। ওকে, নেক্সট, ইথারের অস্তিত্ব ভুল হয় কার পরীক্ষায়, বিজ্ঞানী মাইকেলসন মরলি পরীক্ষায়। সূচন কম্পাঙ্ক কত? সূচন কম্পাঙ্ক কত, এই প্রশ্নটা এই কোর্সে আগে একদম প্রথমে কিন্তু করাইছি, তোমরা একটু পজ করে দেখো পারো কিনা। ঠিক আছে, তো যেহেতু দিস দেখো গতিশক্তি কিসে দেওয়া আছে, তোমার ইভি এককে। সূচন কম্পাঙ্ক আমরা জানি ফাই সমান কি, এটা হচ্ছে hf মাইনাস গতিশক্তি। তাহলে তোমার 6.626 10⁻⁻34, এটার সাথে কাকে গুণ দিব ভাইয়া, তাকে গুণ দিচ্ছি হলো কম্পাঙ্ক কত, 5 ইন্টু 10⁵ 15, এইটা মাইনাস কি গতিশক্তি কি 1.2 ইলেকট্রন ভোল্ট, 10⁻⁻19 নিলাম। ওকে, তাহলে বের করো তোমার সূচন, আমরা এখানে কার্যসাপেক্ষ পাচ্ছি তাই না, ওটাকে আবার h দিয়ে ভাগ দিতে হবে, কারণ এটা সমান কি hf নট। তাহলে f নট পাইতে গেলে কি করব, অ্যান্সারকে
এইচ দিয়ে ভাগ দিব। চলো বের করি। তাহলে এটা হচ্ছে 6 × 10⁻⁻34 into 5 into 10⁻15 minus 1.2 into 1.6 into 10⁻⁻19 এটাকে আবার কি দিয়ে ভাগ দিব আমরা? এইচ দিয়ে ভাগ দিব। তাহলে 6.626 10⁻, আচ্ছা ইন্টু 10 হবে না, -34 কত আসে? 4.710234 আছে সামথিং হোক, 4.7 10⁻15, তাহলে 4.7 10⁻15 এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো, উদ্দীপকে ফটোতড়িৎ ক্রিয়ায় যদি 1000 অ্যাংস্ট্রম আলো আপতিত হয়, তাহলে এই যে সূচন কম্পাঙ্ক হলো না, এখন সূচন কম্পাঙ্কের জন্য আমরা যে সূচন তরঙ্গদৈর্ঘ্য বের করি ল্যামডা, এটা সমান কি? c/f0। তাহলে তোমার 3 × 10⁸ এটা ভাগ যদি আমরা অ্যান্সার করি, আমাদের অ্যান্সার কত ছিল? 4.7 10⁻15। এটা কত আসে? তোমার হচ্ছে 6.8 সামথিং, তাহলে 30। আচ্ছা, তাহলে এটা কত হয়? এটা হচ্ছে তোমার 638 অ্যাংস্ট্রম হয়, বুঝছো? অ্যান্সার আসে 638 অ্যাংস্ট্রম, যেটা হচ্ছে আমাদের ল্যামডা নটের ভ্যালু। সো আমরা জানি একটা আপতিত আলোকের শক্তি, এটা কি? তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সো আমরা যদি তরঙ্গদৈর্ঘ্য কমাই তাহলে না শক্তি বাড়বে। ন্যূনতম এই তরঙ্গদৈর্ঘ্যটা সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য, বুঝছেন? ন্যূনতম না, তরঙ্গদৈর্ঘ্যের বেলা এটা বলো সর্বোচ্চ, সেটা হলো সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য। এর উপরে 639ও যদি হয় তবুও সেটা আর করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা 1000, এটা কি পারবে? না, এখানে কোনো ইলেকট্রন নির্গত হবে না, কারণ 1000 এটা যে শক্তিটা সেটা কি হবে? তোমার কার্যের থেকেও কম, সেখানে ইলেকট্রন নির্গত হবে না। নেক্সট দেখি আমার, কোন কণা ভর শূন্য? আমরা জানি ফোটন কণার নিশ্চল ভর শূন্য। আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটা? ফ্যারাডের সূত্র, এটা তো বিদ্যুৎ চুম্বকীয় সাথে সম্পর্কিত। নিচে কোনটা আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য না? তাৎক্ষণিক ঘটনা, হ্যাঁ এটা বৈশিষ্ট্য। ফটো ইলেকট্রন নিঃসরণের হার, ইলেকট্রন নিঃসরণের হার কি? কম্পাঙ্কের সমানুপাতিক। তড়িৎ প্রবাহমাত্রা আলোক তীব্রতার উপর নির্ভর করে। তারপর নিশ্চিত ইলেকট্রনের প্রাথমিক বেগ আলোক তীব্রতার উপর নির্ভরশীল। সেখানে দেখো নিঃসরণের হারটা কিসের উপর নির্ভরশীল? কম্পাঙ্ক না, এটা হবে তীব্রতা। কারণ তীব্রতা মানে কি? ফোটনের সংখ্যা, ফোটনের সংখ্যা যত বাড়বে তারপর নির্গত ইলেকট্রনের সংখ্যা মানে তখন বাড়বে। আবার প্রাথমিক বেগ কার উপর নির্ভরশীল? এটা হবে কম্পাঙ্কের উপর নির্ভরশীল। সো বি আর ডি দুইটাই সঠিক উত্তর, কারণ এগুলা ভুল, বুঝছো? সঠিক নয় বলছে, তাহলে বি আর ডি দুইটাই সঠিক নয়। সো এখানে উত্তর আসলে দুইটা, বোর্ডে দুইটাই নিবে হয়তো, তুমি যেটা দেখাবা একটাতে দেখাইতে পারলেই নাম্বার দিবে। বোর্ডে কিন্তু আসলে টিচাররা, বুঝছো, প্রশ্ন করার পরে একবার অ্যানালাইসিস করে যে প্রশ্নে কোনো ভুল আছে কিনা। যদি তোমার ভুল থাকে, মানে দেখা যাচ্ছে উত্তরে ভুল হচ্ছে, তখন হচ্ছে ওটা ঠিক করে নেওয়া হয়, মানে অটো করে দেওয়া হয় সবাইকে নাম্বারটা। এরপরে দেখো, আপতিত ফোটনের শক্তি কত? তাহলে কি বলা আছে? এই ফোটনের আছে সূচনা তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, আপতিত ফোটনের শক্তি, তাহলে কতটুকু আপতিত হয়েছে এটা, তাহলে এই c/λ করো, এই c/λ। তাহলে সেটা কত আসে? 3.014 10⁻⁻19 জুল। তারপর নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি, আচ্ছা এখানে কি আছে? সূচনা তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যেটা বলতে পারি যে গতিশক্তি E সমান কি হবে? E কে সমান hc/λ মাইনাস hc/λ নট। তাহলে hc/λ তো পাইছি আগের বার, মাইনাস করবো কাকে? hc/λ নট। তাহলে 6.63 10⁻34 ইন্টু c 3 × 10⁻8, ল্যামডা নটের ভ্যালু কত? 6800 10⁻⁻10। আচ্ছা কত আসে? এটা হচ্ছে 8.9 10⁻21, 8.9 10⁻21। আচ্ছা, আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছে কিসের জন্য? আমরা জানি আলোক তড়িৎ ক্রিয়াকে তিনি ভালোভাবে ব্যাখ্যা করছেন।
উনি কিন্তু তোমার থিওরি অফ রিলেটিভিটির জন্য পান নাই, ঠিক আছে, কারণ তখন ওগুলো প্রমাণই হয় নাই অনেক কিছু, এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে। সো কিন্তু আলোকচিৎক্রিয়াতে আগে থেকে এটা তো ঘটে আসতেছিল, কেউ ব্যাখ্যা দিতে পারতেছিল না, আইনস্টাইন সেটা ব্যাখ্যা দিচ্ছেন প্রথমবারের মতো। সো ওই জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নিম্নে কোনটা ফোটনের বৈশিষ্ট্য না? নিশ্চল বা শূন্য, ঠিক আছে। চার্জ আছে না, ফোটনে তো চার্জ নাই। ভরবেগ আছে, দ্যুতি আছে, ঠিক আছে। তারপর ইলেকট্রনের নিশ্চল শক্তি বের করতে হবে। নিশ্চল ভর দেওয়া আছে এত, তাহলে নিশ্চল শক্তি কি 9.1 10⁻31 ইন্টু সি স্কোয়ার, তাই না? 3 ইন্টু 10⁸8 এম নট সি স্কোয়ার, যেহেতু 10⁸8 এর উপর স্কোয়ার। তাহলে এটা কত আসে? এটা আসে 8.19 10⁻14 জুল। নেক্সট প্রশ্ন দেখি, উদ্দীপকনশীল ইলেকট্রনের চলমান ভর আর নিশ্চল ভরের অনুপাত বের করতে হবে। তাহলে আগে বের করি চলমান ভর, এম সমান কি, এম নট বাই √1 - v স্কয়ার বাই সি স্কয়ার। সো এম বাই এম নট এটা সমান কি আসে, 1 বাই √1 - v স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে বের করো, আমাদের সি এর ভ্যালু কত দেওয়া, 0.8 সি দেওয়া। তাহলে 1 বাই √1 - 0.8 স্কয়ার। তাহলে এটা কত আসে আমাদের, এটা আসবে 5:3। ঠিক আছে। নেক্সট, বস্তুর বেগ বাড়লে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশীল বস্তুর কি হয়? আমরা যদি বেগ যদি বাড়ে দৈর্ঘ্য হ্রাস পায়, সময় বৃদ্ধি হবে। কাল দীর্ঘায়ন হয় না, তাহলে সময় বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি হবে। সঠিক উত্তর 1 আর 3। আমরা এখন একটু ফাস্ট আগাবো, কারণ সব থিওরি আমাদের পড়া শেষ, বুঝছো? ক্যালকুলেশন যেগুলো সেম টাইপ, ইজিগুলা তোমরা নিজেরা একটু করো, কারণ তোমাদের প্র্যাকটিসের দরকার আছে। আর যেটা ধর থিওরি এক্সট্রা দরকার হবে, এগুলো আমি বলে দিব। আচ্ছা, ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের কি হতে হয়? শক্তি কার্যবেগ থেকে বেশি হবে। হ্যাঁ, কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হতে হয়, আমরা জানি। তরঙ্গদৈর্ঘ্য কি হবে? সূচন তরঙ্গদৈর্ঘ্য থেকে কম হবে। তাহলে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক যদি বেশি হয় তরঙ্গদৈর্ঘ্যটা কম হবে। সো সঠিক উত্তর 1 2 3। নেক্সট দেখো, তোমার একজন নভোচারীর, তাহলে এটা একটু খেলা কিভাবে যে কি, এফ গ্রেটার দেন হবে এফ নট অর ইকুয়াল টু ল্যামডা কি হবে, লেস দেন অর ইকুয়াল টু ল্যামডা নট হবে। একজন নভোচারী নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড এত মনে হলো, তাহলে নিচে কোনটা সঠিক? তাহলে এটার অপেক্ষা কম মনে হয়েছে, বুঝছো? এটা অপেক্ষা কম। সো আমরা যেটা বলতে পারি এখানে দেখো, এল লেস দেন অর ইকুয়াল টু কি, এল নট ইন্টু √1 মাইনাস পয়েন্ট। আচ্ছা, কি করতেছি, ওয়েট, এখানে এল এর কিন্তু ভ্যালুগুলো দেওয়া আছে, এটা বলতেছি, এটা বসাইতে হবে। তাহলে 0.929 এটা দেওয়া আছে, এটা 10, 1 মাইনাস কি, আমাদের বেগ বের করতে হবে, ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা লিখতে পারি 0.929 এটা সমান কি, ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে তুমি বর্গ করো, 29 স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এটা পাশে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস এত। তাহলে আমরা লেস দেন ইকুয়াল টু থেকে হিসাবে সুবিধার জন্য তুমি ইকুয়াল ধরো। এখন ইকুয়াল ধরলে কত হয়? তাহলে ইকুয়াল ধরলে যেটা হয় তোমার 1 মাইনাস 0.929 স্কয়ার, এটা ইন্টু কি সি, মানে এটার উপর রুট ওভার করো ইন্টু সি, এটা সমান হচ্ছে ভি এর ভ্যালু, তাই না? সো এটা কত আসে দেখি। ক্যালকুলেশন গুলো কিন্তু খুব ফাস্ট করতে হবে, আমি তোমাদের জন্য একটু স্লো করতেছি, কিন্তু তোমার নিজে যখন পরীক্ষা করবা অনেক তাড়াতাড়ি করতে হবে। তাহলে 0.37 সি আসে, 0.37 সি। এখন একটা বেসিক কথা হচ্ছে, যদি তুমি ভি এর মান আরো বাড়াও, ভি এর মান বাড়ালে কি দৈর্ঘ্যটা আরো সংকুচিত হবে, তাই না? অসীমে মানে যদি একদম আলোর বেগের সমান হয় তখন কি হবে, শূন্য হয়ে যায়। তার মানে আলোর যত আমি বেগ বাড়াবো তত কি হবে, বেগ যত বাড়বে দৈর্ঘ্যটা তত কম মনে হবে। তার মানে কি হবে,
এটার কম মনে হয়েছে, এটা কিন্তু সমান মনে হয়নি, তার থেকে কম। আচ্ছা তাহলে এখানে যে ইকুয়াল চিহ্নটা দিচ্ছি, ইকুয়াল চিহ্নটা আসলে হবে না, হয় না, ইকুয়াল চিহ্নটা হচ্ছে না। সো এখন মেইন কথা হচ্ছে, যেহেতু তোমার দৈর্ঘ্যটা এইটার থেকেও কম হবে, তাহলে বেগ কি হবে, তার থেকেও বেশি হবে। 0.37c হলে 9.29 হইতো, তাতে যদি বেশি হয় তাহলে কি হবে, দৈর্ঘ্যটা আরো কম মনে হবে। সো উত্তর হবে ভি গ্রেটার দেন 0.37c। বুঝছো, সোজা কথা হলো বেগ বাড়লে যেহেতু দৈর্ঘ্য কমে, বলছে কম হবে, তার মানে বেগকে আরো এখান থেকে বাড়াইতে হবে, তাহলে এখানে এই জন্য গ্রেটার দেন চিহ্নটা। আপেক্ষিক তত্ত্ব কার্যকর হয় এমন বেগের ক্ষেত্রে আমরা কি, কোনটা সঠিক? বেগ বেশি হলে কি হয়, ভর বাড়ে, তাই না? কারণ এম নট বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে যদি বেগ তুমি অসীম মানে আলোর বেগের সমান বসাও, তখন কি হয়ে যায়, ভর অসীম হয়, তাহলে বেগ যত বাড়ে ভর তত বেশি হয়। তারপর নির্দিষ্ট কম্পাঙ্কে আলো আপতিত হলে নিচে কোন ধাতু থেকে সর্বাপেক্ষা কম শক্তির ইলেকট্রন বের হবে? সো নিচে কোন ধাতু থেকে সর্বাপেক্ষা কম শক্তি ইলেকট্রন বের হবে? এখানে দেখো পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম সবগুলারই কিন্তু তোমার কোন গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 মৌল হলে তাদের কি শক্তি কম, আয়নীকরণ শক্তিটা কম। তাহলে এদের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনে মুক্ত করার জন্য সূচন কার্যাপেক্ষকের মানটাও কম হবে, যেহেতু সব গ্রুপ 1 এর। অ্যালুমিনিয়াম কি, গ্রুপ 13 এর, এদের আকারটা ছোট, ইলেকট্রন আবার 3টা, আকর্ষণ বেশি, তাহলে কার্যপেক্ষকের মান বেশি। যেহেতু কার্যপেক্ষকের মান বেশি, তাহলে কি হবে, এখানে ইলেকট্রনের শক্তিটা কম হবে। ধরো আমি সব জায়গায় 5000 করে দিলাম, এখন এগুলার হচ্ছে তোমার 3000 4000 টাইপ, মানে তোমার মানে কি বলে কার্যাপেক্ষক, কিন্তু অ্যালুমিনিয়ামের ধরলাম একদম 4500, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়ামের অবশ্য শক্তি কত, শুধুমাত্র 500 টাইপ থাকতেছে না এরকম, কিন্তু এগুলাতে 1000 কোথাও 2000 এরকম অবশিষ্ট থাকবে। তো সোজা কথা, যেহেতু আমরা জানি শক্তি ইকে, এটা সমান কি, তোমার আলোর শক্তি মাইনাস ফাই কার্যাপেক্ষক, তাহলে যেহেতু কার্যাপেক্ষক বাড়ছে, তাহলে এখানে কি হবে, গতিশক্তিটা কম হবে, কার বেলায়, অ্যালুমিনিয়ামের বেলায়। তো এটাই খেয়াল রাখো। এরপর এটা উদ্দীপক দেওয়া আছে, কি বলছে, এসি এর দুই প্রান্তে মানে বিভব দেওয়া আছে ভি নট। আচ্ছা বিভব যদি ভি নট হয়, এখন নিবৃত্তি বিভব বলছে, যখন আমি নিবৃত্তি বিভব দিব এর মানে কি, নিবৃত্তি বিভব দেওয়া মানে হচ্ছে একদম তড়িৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছে। নিবৃত্তি মানে কি, বাধা দেওয়া, তাহলে বাধা দিচ্ছে, স্টপিং ভোল্টেজ মানে স্টপ করে দিচ্ছে প্রবাহটা, তাহলে তখন কি হবে, পরাবৈদ্যুতিক প্রবাহটা শূন্য হবে, নিবৃত্তি বিভব দিলে পরাবৈদ্যুতিক প্রবাহ শূন্য হয়। তারপর দেখো উদ্দীপকে ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় আপতিত বিকিরণে কোনটা শক্তি হলে? তাহলে গতিশক্তি কখন বাড়ে, কম্পাঙ্ক বাড়লে, তাই না? বারবার পরে আসছি, কম্পাঙ্ক বাড়লে বাড়বে। তারপর আপেক্ষিক তত্ত্বীয় হিসাব অনুযায়ী একটা ফোটনের রৈখিক ভরবেগ কি? রৈখিক ভরবেগ হচ্ছে ই বাই সি, আর একটা হলো এইচ বাই ল্যামডা। ই বাই সি, এইচ বাই ল্যামডা। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এইচ এফ কেও কি লিখতে পারি, ই লিখতে পারি, তাহলে ই বাই এইচ এফ বাই সিও লেখা যায়, এইচ এফ বাই সিও লেখা যায়। তাহলে সঠিক উত্তর আমাদের 1 2 3 তিনটাই হবে এখানে। নেক্সট, কোন পদার্থে কার্যাপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট বলা সর্বোচ্চ যে তরঙ্গদৈর্ঘ্যে আলো আপতিত হলে একটা ফটো ইলেকট্রন নির্গত হয়? কার্যাপেক্ষক যদি দেওয়া থাকে তাহলে কি বলছে, তরঙ্গদৈর্ঘ্য। আচ্ছা আমরা জানি এইচসি বাই ল্যামডা এটা সমান কি, ফাই ল্যামডা নট, আর কি সমান হচ্ছে ফাই। সো ল্যামডা নট সমান কি, এইচসি বাই ফাই, এইচসি বাই ফাই। তাহলে বের করো, তাহলে এইচসি কি, এইচসি হচ্ছে তোমার 6.626, এগুলা লিখলাম না, তুমি ক্যালকুলেশন করে হিসাব করো ডিরেক্ট, বারবার লিখতে গেলে টাইম নষ্ট হচ্ছে। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, তারপর ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ডিভাইডেড বাই কি, 5 হলো হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা কত আসে, 310 ন্যানোমিটার। হ্যাঁ অ্যান্সার হবে 310 ন্যানোমিটার। তারপর কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থায় শক্তি দ্বিগুণ হলে বেগ কি? আচ্ছা মোট শক্তি যদি নিশ্চল অবস্থায় শক্তি দ্বিগুণ হয়, তাহলে এমসি স্কয়ার সমান কি, 2m নট সি স্কয়ার। তো সোজা কথা, এম সমান কি 2m নট, তোমাদের কি বলছিলাম, যদি এটা ডাবল হয়, ভর যদি দ্বিগুণ হয়, সময় যদি দ্বিগুণ হয়, দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, অ্যান্সার কি, √3/2c।
ভালো মতো খেয়াল রাখো, দেখছো কতবার পাইলাম আমরা এই সেম জিনিসটা। ফোটনের ভরবেগ কত? ফোটনের ভরবেগ হচ্ছে পি সমান আমরা জানি এখানে কি এইচ নিউ বাই সি। কেন? কারণ এই যে এইচ নিউ এটা সমান হচ্ছে ই, আবার পি সমান আমরা কি জানি ই বাই সি, তাহলে এটা হবে এইচ নিউ বাই সি। আলোর তীব্রতা নির্ভর করে কিসের উপরে? আলোর তীব্রতা নির্ভর করে বিস্তারের উপরে। আলোটা তরঙ্গ না, তরঙ্গের তীব্রতা কার উপর নির্ভর করে? বিস্তারের উপরে, যেহেতু আমরা জানি আই সমানুপাতিক এ স্কয়ার। এরপর নির্বৃতি বিভবের সাথে আলোর কম্পাঙ্কের সঠিক সম্পর্ক কোনটা? নির্বৃতি সাথে কম্পাঙ্কের সঠিক সম্পর্ক আমরা জানি যে এইচ নিউ, এটা কি হচ্ছে তোমার মানে নিউ হচ্ছে সোজা কথা নির্বৃতি বিভবের সাথে আবদ্ধ আলোর কম্পাঙ্কের সঠিক সম্পর্ক কোনটা? আমরা জানি না জিনিসটা সমানুপাতিক, কারণ আমি যদি কম্পাঙ্ক বাড়াই গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়লে ইভি নট হিসাবে নির্বৃতি বিভব বাড়তেছে। সো জিনিসটা সমানুপাতিক, তার আমাদের সঠিক উত্তর হবে এটা, এ নাম্বার। এত পেঁচানোর কিছু নাই, সমানুপাতিক মানে হচ্ছে আমরা যদি কম্পাঙ্ক বাড়াই নির্বৃতি বিভব বাড়বে। এরপর ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে এত হলে ফোটনের শক্তি কত? তাহলে এইচ ইন্টু এফ করো, এইচ এফ করে আনসার মিলে, এটা ইজি। তারপরে ইভিতে আনার জন্য কি করবে, এটাকে ভাগ দিবা ইলেকট্রনের চার্জের ইয়া দিয়ে। তারপরে বি এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, কার্যপেক্ষক দেওয়া আছে এত ইভি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে কার্যপেক্ষক ফাই দেওয়া আছে, ফাই সমান কি আমাদের এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এটা কিন্তু আমরা আগেও করে আসছি সেম জিনিস। আমি আর ক্যালকুলেশনে টাইম বেশি নষ্ট করতে চাচ্ছি না, কারণ তোমাদের সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তুমি নিজে প্র্যাকটিস করতে পারো, তাই না? আমি করার জন্য কেন তুমি ওয়েট করবা? যেমন দেখো এখানে আমরা কিন্তু বের করছি ল্যামডা নট সমান এইচ সি বাই ফাই। সো এখানে তুমি জাস্ট নিজে ক্যালকুলেশন করো, তাহলে ল্যামডা নট সমান কি হবে? ল্যামডা নট সমান হবে এইচ সি বাই ফাই। আচ্ছা, তারপর এই ধাতু নিশ্চল শক্তি, আপতিত শক্তি, এগুলো বের করতে হবে। বেগ অর্ধেক করলে ভর অর্ধেক হবে কিনা? আচ্ছা, বেগ অর্ধেক করলে কি ভর অর্ধেক হবে? দেখো এখানে কি বলা আছে, তোমার এটার বেগ দেওয়া আছে, এই ধাতুর বেগ দেওয়া আছে। বেগ যদি আমি অর্ধেক করি, আপেক্ষিকতার ইয়া অনুযায়ী দেখবা যে ভর কখনো অর্ধেক হয় না, বেগ অর্ধেক করলে হয়তো একটু কম হবে কিন্তু ভরটা অর্ধেক হবে না। সেটা তোমরা বের করে দেখবা, তাহলে সঠিক উত্তর 1 আর 2 হয়। আমি না করেই বলতে পারলাম, বাকিটা করে দেখতে পারো। ওকে, এখন দেখো সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ, যদি ঠিক সূচন কম্পাঙ্ক ইউজ হয় তাহলে আমরা কি বলতে পারি, এইচ এফ সমান কি এইচ এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাই না? ইলেকট্রনের বেগের জন্য যেটা আমরা ইউজ করতেছি হাফ এম ভি স্কোয়ার। সোজা কথা, এটাও কি এখন আবার এইচ এফ নট না, যেহেতু সূচন কম্পাঙ্কই ব্যবহার করতেছি, তাহলে এটা একটা কাটাকাটি যায় সোজা, তাহলে কি আসে হাফ এম ভি স্কোয়ার সমান 0। তাহলে ইলেকট্রনের বেগ কি হবে? 0। সূচন কম্পাঙ্কের জন্য কি হয়, ইলেকট্রনটা শুধুমাত্র বের হয় কিন্তু সেটা কোনো বেগ থাকে না, তাহলে ভি সমান 0। এরপর দেখো একটা প্রোটনের গতিশক্তি দেওয়া আছে, এর সমান হলে ভরবেগ কত? প্রোটনের গতিশক্তি যদি এম নট সি স্কয়ারের সমান হয় ভরবেগ কত হবে প্রোটনের? আচ্ছা, তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এখানে বুঝছো একদম যে মেইন সূত্রটা আছে, ই স্কয়ার সমান তোমার কি পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট সি টু দি পাওয়ার 4, এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, এই ফর্মুলা ইউজ করতে হবে। এখন কি বলছে, গতিশক্তি হচ্ছে এটার সমান, তাহলে আমরা জানি আবার দেখো তোমার যে মেইন শক্তি ই, ই সমান কি এম নট সি স্কয়ার প্লাস গতিশক্তি, গতিশক্তি কি দেওয়া আছে এম নট সি স্কয়ার, তাহলে আমরা এটা বলতে পারি কি ই সমান 2m নট সি স্কয়ার। তাহলে 2m নট সি স্কয়ারকে যদি এখানে বসাও ই স্কয়ারের জায়গায়, তাহলে কি লেখা যায় 4 m নট এর উপর স্কয়ার, m নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, এটা সমান কি, সমান হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার m নট সি টু দি পাওয়ার 4, এটাকে পাশে নিয়ে আসো m নট সি টু দি পাওয়ার 4, এটা সমান হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার, তাহলে 3 m নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, এটা সমান হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার। পি স্কয়ার সি স্কয়ার, আচ্ছা সি স্কয়ার কাটো, তাহলে কি থাকে 3m নট স্কয়ার সি স্কয়ার সমান হলো পি স্কয়ার, তাহলে পি সমান কি, পি সমান হচ্ছে রুট ওভার
3m0 ইন্টু সি, রুট ওভার 3m0 সি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোটনের ভরবেগ, রুট ওভার 3m0 সি। আচ্ছা, নেক্সট দেখো, ফোটনের দ্বারা সংঘর্ষের পর নিউটন নিঃসরণের সময় কত? মাথায় রাখবে এটা হলো 3 × 10⁻⁹ এর কম, 3 × 10⁻⁹ সেকেন্ডের কম। তাহলে এটা কি হবে? 10⁻⁹ সেকেন্ডটা উত্তর ধরতেছি আমরা, তাই। এরপর আলোতে কি আপতিত বিকিরণের কম্পাঙ্ক নিউ এর সাথে নিবৃত্তি বিভবের পরিবর্তন কোনটা? আচ্ছা, এখানে দেখো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পরে কি হয়? ইলেকট্রন বের হওয়া শুরু হয়। তো ওই কম্পাঙ্কের আগে তো তোমার নিবৃত্তি বিভবও 0, কারণ ইলেকট্রন তো বেরই হয় নাই, তাহলে ওটাকে থামানোর জন্য আবার বিভব দিয়ে কাজ কি? বুঝছো? তাহলে গ্রাফটা কিরকম হবে? এই গ্রাফটা হচ্ছে, এটা আসলে কোথাও আমরা দেখছো না, কোথাও সরলরেখা পড়তেছি মূলবিন্দুগামী, কোথাও আবার একটু দূর থেকে বের হচ্ছে, এটা ডিপেন্ড করতেছে আর কি। এখন যদি আমরা দেখি যে এটার একটা সূচন কম্পাঙ্ক আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কে গিয়ে তারপর ইলেকট্রন বের হওয়া শুরু হবে, তাহলে গ্রাফটা হবে এমন। তাহলে এটা হচ্ছে নিবৃত্তি বিভব, এটা হলো নিউ। আর কিছু অপশনে দেখবা যে একদম কি আছে, মূলবিন্দুগামী থেকে শুরু হয়েছে। সো আমি কখন সঠিক উত্তর হচ্ছে এটা, বুঝছো? কারণ একদম নিউ সমান 0 হলে তো বের হবে না, ঠিক আছে? নিউ সমান 0 হলে তো বের হচ্ছে না, একটা নির্দিষ্ট কম্পাঙ্কে গেলে তারপর বের হচ্ছে ইলেকট্রনটা, তখন নিবৃত্তি বিভব থাকতেছে। আর এই মূলবিন্দুগামীটাকে আমরা সরাসরি সঠিক বলতে পারি না, তবে ওই অপশনগুলোতে এই গ্রাফটা কিন্তু ছিল না। তখন আমরা কি করছি, যে মূলবিন্দুগামী যেটা এটাই দেখাই দিছি, একটু আগে যেটা করলাম। বাট মাথায় রাখবা সঠিক উত্তর হচ্ছে এইটা, যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ধরলাম এটা তোমার হচ্ছে 5 × 10⁻15 হার্টজ, সেখানে গিয়ে হয়তো ইলেকট্রন বের হওয়া শুরু হচ্ছে, তখন থেকে তখন নিবৃত্তি বিভবের মানটা বাড়তেছে। আচ্ছা, এক্স রে একক কি? এক্স রে এর একক আমরা জানি রন্টজেন। বেকেরেল তাহলে কার একক? বেকেরেল ওই যে তোমার তেজস্ক্রিয়তার একক। মাধ্যমে পরিবর্তন হলে আলোর কি পরিবর্তন হয়? মাধ্যমে পরিবর্তন হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ফোটনের ক্ষেত্রে কি? স্থির ভর শূন্য, শক্তি হচ্ছে h নিউ, বেগ হলো 3 × 10⁸। স্থির ভর শূন্য, হ্যাঁ, শক্তি h নিউ, বেগ 3 × 10⁸। তাহলে সঠিক উত্তর 1, 2, 3, তিনটাই। ইন্টারমিডিয়েট ভেক্টর বোজন। আচ্ছা, বোজন কণা কার বলতো? আমরা জানি ডাব্লিউ আর জেড বোজন, এগুলো কার জন্য? দুর্বল নিউক্লিয় বলের জন্য। সবলের জন্য মেসন, মহাকর্ষের জন্য গ্র্যাভিটন, তড়িৎচুম্বকীয় বলের জন্য ফোটন। মাইকেলসন মৌলিক সিদ্ধান্ত কি? ইথার বলে কিছু নাই, হ্যাঁ। গ্যালিলিও রূপান্তর সঠিক নয় হবে, আর আলোর বেগ এটা ধ্রুব রাশি, যা কোনো পর্যবেক্ষকের উপর নির্ভরশীল না। তাহলে সঠিক উত্তর 1 আর 3। নেক্সট দেখো, নিচে কোনটা সর্বাধিক দুর্বল বল? সবচেয়ে দুর্বল বল কোনটা? আমরা জানি সর্বাধিক দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। দুর্বল দেখে আবার দুর্বল নিউক্লিয় বল দেখা গেল না, মহাকর্ষ বল হবে। তাহলে 1.6 10⁻6 ইভি সম্পূর্ণ একটা ইলেকট্রনের ভর কত? আচ্ছা, এত গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? এই ম্যাথটাই বেশি ভুল হয়, অবশ্যই এটা করতে হবে এবং স্টার দিয়ে রাখবা। তাহলে এটা দেখলেই তোমার হাত নিষ্পিস করবে, ভাই আমি হচ্ছে দেখি ইয়া দিয়ে করি, কি বলে, হাফ এম ভি স্কয়ার দিয়ে দেখি করে হয় কিনা। না, এটা করতে হবে আপেক্ষিকতা ফর্মুলাটা দিয়ে, বুঝছো? সো আমরা জানি আপেক্ষিকতা অনুযায়ী এম সি স্কয়ার সমান কি? এম নট সি স্কয়ার প্লাস গতিশক্তি, এই যে গতিশক্তি দেওয়া আছে। তাহলে এখন এম নট সি স্কয়ার ভ্যালু বের করো, 9.1 10⁻31, 9.1 10⁻30, ধুর, 3 কই আর 1 কই, 31। তারপরে হচ্ছে 3 × 10⁸8 স্কয়ার প্লাস কি গতিশক্তি? গতিশক্তি কত? 1.6 10⁻6 ইভি বলছে, তাহলে আবার কি হবে? 1.6 10⁻19 জুলে নিলাম, তাহলে এটাকে আবার সি স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। সো বের করো, অনেক বড় ক্যালকুলেশন। এই জন্যই বললাম যে এই চ্যাপ্টারে তোমার ক্যালকুলেশন অনেক টাইম যায়। বোর্ড পরীক্ষা ট্রাই করবা এটা একটু পরে আনসার দিতে পারলে, আর প্রথমে করে ফেলতে পারো, সমস্যা নাই, যদি তোমার টাইম কম লাগে। ইন্টু 3 × 10⁸, এটার পাওয়ার স্কয়ার হবে, তাই না? প্লাস 1.6 × 10⁻6 ইন্টু 1.6 × 10⁻
19। আচ্ছা, ভাগ দেব কি দিয়ে? আবার 3 × 10⁸ তার উপর স্কয়ার। 3.7544 10⁻30। আচ্ছা, 30 তো এখানে নাই, 31 আছে, তাহলে 3.7 কে আমি কি লিখব? 37 লিখতে পারি যে 37 5 হলে 10⁻31 লিখছি, দেখছো? আগে ছিল 9, এখন হয়ে গেছে কিন্তু 37। তার মানে ভর কত গুণ বেড়ে গেছে। সো অবভিয়াসলি এটা এই পদ্ধতিতেই করতে হবে। তাহলে এই যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা কি করব? m সমান ওই উপরে ভ্যালুটা ডিভাইড বাই c স্কয়ার দিলে এই ভ্যালুটা আসে 37 10⁻31। তারপর দেখো আপি তত্ত্ব অনুসারে নিচের কোনটা পরিবর্তনীয় না? তাহলে কোনটার কোনো পরিবর্তন হয় না? আলোর দ্যুতির কোনো পরিবর্তন হবে না। নেক্সট, আলোর তড়িৎ ক্রিয়ায় আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে কম হলে ইলেকট্রনের নির্গমন ঘটে না। সূচন কম্পাঙ্ক থেকে কম হলে তো নির্গত হবে না। কম্পাঙ্ক বাড়লে নির্গত বাড়ে, ঠিক আছে। বর্ণ পরিবর্তনের সাথে ইলেকট্রনের নির্গত গতি সম্পর্ক আছে, হ্যাঁ। বর্ণর সাথে কার সম্পর্ক? তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক। সো বর্ণ পরিবর্তনের সাথে ইলেকট্রনের গতি সম্পর্ক আছে। 1 যেহেতু ভুল, 2 আর 3 সঠিক, যেটা আমরা বুঝলাম। নেক্সট দেখো, কম্পাঙ্ক দেওয়া আছে, শক্তি বের করতে হবে। এটা তুমি পারবা, আমি এগুলাতে টাইম নষ্ট করব না। তারপর কোন ধাতু কার্যপক্ষে সমান শক্তির ফোটন আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত? কার্যপক্ষে সমান করলে কি হয়? ইলেকট্রনের গতিশক্তি হয় 0, আমরা বের করে দেখছি। তারপর আবার এক্স রশ্মি দিয়ে ফোটনের শক্তি চাইছে। তারপর বেগ, তরঙ্গদৈর্ঘ্য, এগুলো পারবা তোমরা বের করতে। এরপর দেখো, আচ্ছা এগুলা স্ক্রিনশট লাগলে নিয়ে তারপর প্র্যাকটিস করবা, থামায় প্র্যাকটিস করো। বিশেষ আপেক্ষিক তত্ত্বানুসারে আলোর বেগে গতিশীল কাঠামোর সময় অসীম। হ্যাঁ, আলোর বেগে গতিশীল হলে সময় কি হবে? অসীম হবে। কেন? T0 √1 - c²/c² যদি করো কি আসে? T0/0 আসে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অসংজ্ঞায়িত, বা কখনো ইনফিনিটি লেখে, আবার অসীম ধরা হচ্ছে। তারপর আলোর বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য 0, ভর কিন্তু অসীম হবে। আলোর বেগে চলে ভরও অসীম হয়, কারণ m0/m 0, তখন কি হবে? ভরটাও হবে অসীম। কিন্তু দৈর্ঘ্য l সমান কি? l0 × 0, তাহলে এটা কি হবে? 0 হবে। মানে 1/v²/c², এই ভ্যালুটা কি? তখন 0 হয়ে যায় না? তাহলে l × 0, l0 × 0 হয়ে কি হবে? এটা হচ্ছে 0। তাহলে সময় অসীম হবে, ভর অসীম হবে, দৈর্ঘ্য হবে 0। এরপর দেখো, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীলতায় বস্তুর কি হয়? দৈর্ঘ্য হ্রাস পায়। দৈর্ঘ্য হ্রাস পাবে, সময় বৃদ্ধি পাবে এবং ভর বৃদ্ধি পাবে। এরপর একটা রকেটের স্থির আয়তাকার প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে এত এত। রকেটটা এত বেগে গতিশীল হলে প্রস্থ বরাবর গতিশীল হলো, যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়, তাহলে কি হয়? প্রস্থ বরাবর গতিশীল হলে কি মনে হয়েছে? দৈর্ঘ্য আর প্রস্থ সমান। সো আমরা যেটা বলতে পারি 80 সমান কি হবে? 100 × 10⁻1 - v²/c²। তাহলে এটা হলো তো আমার প্রকৃত দৈর্ঘ্য ছিল প্রস্থে, তাই না? এখন এটা কত মান হবে? দৈর্ঘ্যের সমান, তাহলে 80। সো আমরা যেটা বলতে পারি 0.8 সমান কি? √1 - v²/c²। আমরা কি বলতে পারি? v²/c² সমান 1 - 0.8 স্কয়ার না? এটা কি 0.6 মুখস্থ রাখতে বলছিলাম। সো আমরা যেটা বলতে পারি v/c এটা সমান কি হচ্ছে? 6/10 বা 3/5। তাহলে v সমান কি? 3/5c। নেক্সট, এটা মহাশূন্যযান দেওয়া আছে, বলছে মহাশূন্যযানে a এর ভর কত হবে? এর ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে। আচ্ছা, তাহলে 60 × √1 - v²/c², তাহলে 1/2.4/3 এটার উপর স্কয়ার। 10⁻8 গুলো তো কাটাকাটি যায়, তাহলে বের করো কত আসে। এটা আসে হচ্ছে 100 কেজি। নেক্সট, ত্বরণযুক্ত প্রসঙ্গ কাঠামো কি বলে? আমরা জানি যে প্রসঙ্গ কাঠামোর মধ্যে ত্বরণ থাকে তখন তাই বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? অজড় প্রসঙ্গ কাঠামো। আর যে ত্বরণ নাই, পরস্পর সাপেক্ষে সমবেগে গতিশীল, গ্যালিলীয় জড়, নিউটনীয় বলা হয়, কারণ নিউটনের সূত্র তখন খাটে। সি আর সি প্রাইমে কি হয়? যাই বলা থাকুক, মেইন কথা হচ্ছে আলোর বেগ যে কোনো মাধ্যমের সাপেক্ষে কি ধ্রুব, তাহলে সি প্রাইম সমান সি হবে। আমরা ওটা ধরো পড়লামও না। তারপর গ্যালিলীয় রূপান্তরে কি হয়? নিউটনীয় বলবিদ্যার সমীকরণ অপরিবর্তিত থাকে, তড়িৎচৌম্বকীয় তত্ত্বের সমীকরণ রূপ অপরিবর্তিত থাকে, আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য লঙ্ঘিত হয়।
সো গ্যালিলিও রূপান্তরে আমরা জানি এই জিনিসগুলো অপরিবর্তিত থাকে, যেটা কি হবে আসলে তড়িৎচুম্বকীয় গুলা তোমার চেঞ্জ হইতে হয় লরেন্জের বেলায়, কিন্তু গ্যালিলিও তো অপরিবর্তিত থাকতেছে। এবং আইনস্টাইনের তখন কি হবে, দ্বিতীয় স্বীকার্যটা লঙ্ঘিত হয়। তার গ্যালিলিওতে জিনিসগুলো অপরিবর্তিত থাকে, যার ফলে আইনস্টাইনের স্বীকার্যটা লঙ্ঘিত হচ্ছে, মানে আলোর বেগ যে ধ্রুব ওইটা আর ওখানে খাটতেছে না। এম নট স্থির ভর সম্পন্ন কোনো বস্তু কণা c/√2 বেগে গতিশীল অবস্থায় ভরবেগ কত? c/এত বেগে গতিশীল হলে ভরবেগ কত? আচ্ছা, তাহলে দেখো আমাদের ভরবেগ p সমান আমরা জানি mv। এখন m হিসাবে আমরা কোনটা ইউজ করবো বলতো? গতিশীল ভর। কিন্তু তাহলে গতিশীল ভর m নট বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর এখানে ভি এর ভ্যালুটা কি? ওই c/√2। তাহলে এখানে আমরা c/√2 বসাইতে পারি। c/√2 বসালে সি স্কয়ার কাটাকাটি যায়, হাফ আসে। আচ্ছা, তাহলে দেখো 1 মাইনাস হাফ সমান কি? হাফই থাকে, তাহলে 2 পড়ে যাবে, তাহলে √2 ইন্টু এম নট, আবার সি নিচে আবার √2 দিয়ে ভাগ, তাহলে কি হবে? আলটিমেটলি আসে এম নট সি। তাহলে গতিশীল অবস্থায় ভরবেগ কি? এম নট সি। বুঝছো কিনা দেখো, 1 মাইনাস কি? c/√2, এটাকে আবার যদি সি দিয়ে ভাগ দিই কি হয়? সি স্কয়ার কাটাকাটি যায় না, শুধু হাফ থাকে, তাহলে হাফ থাকে। তাহলে 1 মাইনাস হাফ কি? হাফ। তাহলে হাফের যে √2 ছিল এটা উপরে চলে যাবে, আর এই যে সি নিচে যে √2 আছে এটা কাটাকাটি গিয়ে কি আসে? এম নট সি আসে। নেক্সট দেখো 0.9 সি বেগে গতিশীল নবযান হতে পরিমাপকৃত সময় স্থির অবস্থায় পরিমাপকৃত সময় কত গুণ? তাহলে দেখো টি সমান টি নট 1 মাইনাস 0.9 স্কয়ার। কত আসে? এটা উত্তর আসে হলো 5.0256 ইন্টু টি নট। তাহলে কত গুণ? 5 গুণ। 0.5 সি বেগে এটা মিটার স্কেল যদি হয় দৈর্ঘ্য কত হবে? মিটার স্কেলের দৈর্ঘ্য কত? আমাদের 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 100 ইন্টু 1 মাইনাস 0.5 স্কয়ার, এটা কত আসে? এটা আসে হলো 86.6 সেন্টিমিটার। আচ্ছা, ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে, গতিশীল অবস্থায় ইলেকট্রনের ভর এত, তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত? সো আমরা জানি এটা কি m মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার দিলেই হবে না? আপেক্ষিকতার গতিশক্তি। তাহলে বের করো। 2.09 10 to the minus 30 minus 9.1 10 to the minus 31 into c square, 3 into 10 to the power 10 10 to the power 8। আচ্ছা, 3 10 to the power 8 স্কয়ার। ওকে, কত আসে? 1.062 10 to the power minus 13 জুল। ঠিক আছে, আমাদের উত্তর। নেক্সট, আপেক্ষিক তত্ত্বানুসারে গতিশীল ঘড়ি কি নিশ্চল ঘড়ির চেয়ে ধীরে চলে? হ্যাঁ, আমরা যেটা খেয়াল রাখবো, আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশীল ঘড়ি ধীরে চলে। ওকে, কোন বস্তুর গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় ছোট হয়, দৈর্ঘ্য ছোট হয়। হ্যাঁ, ভর কি হবে? আলোর বেগে চললে অসীম, এটা তো আমরা জানি। এম নট যদি হয় 1 মাইনাস সি স্কয়ার বাই সি স্কয়ার কি 1, তাহলে 1 এম নট বাই 0, এটা সমান কি? অসীম। তাহলে সঠিক উত্তর 1 2 3। নেক্সট, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি কি হয়? গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে। তারপর 500 মিটার দৈর্ঘ্যে একটা মাঠ অতিক্রম করে, তাহলে মাঠের দৈর্ঘ্য কতটুকু পরিমাপ করবে? তাহলে কি হবে? 500 1 মাইনাস 0.8 স্কয়ার, তাহলে 500 ইন্টু √0.8 স্কয়ার কত আসে? 300 মিটার আসে। নেক্সট, ওই মাঠে অবশ্যই একজন পর্যবেক্ষক সাপেক্ষে লোকটার ভর কত পরিমাপ করবে? তাহলে পর্যবেক্ষক যখন লোকটার ভর দেখবে যে লোকটার ভর আসলেই বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাবে? 60 ডিভাইড বাই 1 মাইনাস 0.8 স্কয়ার, এটা কত হয়? 100 কেজি। এগুলো ইজি, বুঝছো? এখানে টাইম নষ্ট করার কিছু নাই। ইভি একটা শক্তির একক না? ই আর ভি গুণ দিলে কি হচ্ছে? শক্তির একক। ভোল্ট হলো তোমার, ভি মানে তো ভোল্টেজ, আর ই, তাহলে ভি কিউ মিলে কি হয়? ভি কিউ মিলে ডাব্লিউ হয় না? ডাব্লিউ মানে কি? শক্তি বা কাজ, সেটার একক। ফোটনের ভরবেগ পি সমান কি ই বাই সি দিয়ে লেখা যায়, আবার এইচ বাই ল্যামডা, এটাও ঠিক। তো এখানে আসলে দুইটাই সঠিক, বুঝছো? যে কোনো একটা দাগাইলেই হবে, ই বাই সিটা মেইনলি দাগাবা।
এই নিয়েও ভুল না, আমি হলে E/C দেখাইতাম, কারণ এটা মেইন সূত্র, আর ওটা তো পর ডি ব্রগলি থেকে আসছে। তারপরে হচ্ছে কি বলছে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর গেলে তাহলে শুধুমাত্র সংকুচিত হবে কে, দৈর্ঘ্য, প্রস্থে তো কোনো চেঞ্জ নাই। তাহলে দৈর্ঘ্য যদি সংকুচিত হয় কত সংকুচিত হবে, 100 ইন্টু 1 মাইনাস 0.9 স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা ভ্যালু কত আসে দেখি, এটা আসে 43.59। এখন প্রস্থে তো কোনো চেঞ্জ নাই, তাহলে কি এল প্রাইম, দৈর্ঘ্যের সাথে কার চেঞ্জ হবে, এল প্রাইম ইন্টু বি বা ব্রেথ প্রস্থ, তাহলে কি 43.59 ইন্টু 100, তাহলে কি 4359 মিটার স্কোয়ার, এটাই আনসার। নেক্সট, শক্তিরও কণা ধর্ম আছে, এইটার প্রবক্তা কে, ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক কি বলছে, শক্তি অবিচ্ছিন্ন না, এটা বিচ্ছিন্ন প্যাকেট আকারে নির্গত হয়। তাহলে এই প্যাকেটটাই হচ্ছে বিভিন্ন কণা, বুঝছো, আলোর কণা, যার মাধ্যমে তোমার কি হবে, শক্তিটা যায়। তাহলে শক্তিরও কণা ধর্ম আছে। নিউক্লিয় বল সম্পর্কে নিচে কোনটা সঠিক নয়, নিউক্লিয় বল পাল্লাটা খুবই ছোট হয়, তো এটা বৃহৎ পাল্লা সম্পর্কে এটা ভুল। এরপর ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য না, তাৎক্ষণিক ঘটনা ঠিক আছে, ন্যূনতম কম্পাঙ্ক থাকে, বিভিন্ন ধাতুর জন্য কি ন্যূনতম কম্পাঙ্ক একই থাকে নাকি আলাদা, যেহেতু কার্যপেক্ষক আলাদা তাহলে কম্পাঙ্ক আলাদা হবে, আর সর্বোচ্চ শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, ঠিক আছে। তারপর কোন বস্তু আলোর বেগে চললে স্থির কাঠামো সাপেক্ষে তার কি হয়, আলোর বেগে যদি চলে ভর অসীম, দৈর্ঘ্য হবে 0 আর ঘনত্ব হবে অসীম, যেহেতু ভর অসীম তাহলে ঘনত্ব তো অসীম হবে, তাহলে 1 আর 3 সঠিক। নেক্সট, ফোটনের শক্তি। ফোটনের শক্তি কি আমরা জানি, h নিউ দিয়ে লেখা যায়, h/λ দিয়ে লেখা যায়, তাহলে 1 আর 2। এরপর দেখো E ল্যামডা সমান 10 টু দি পাওয়ার 4, এই সূত্র কে প্রদান করেন, আমরা জানি এটা বিজ্ঞানী স্টিফানের সূত্র, বিজ্ঞানী স্টিফানের সূত্র। সো এই ছিল আমাদের প্রশ্ন। লাস্টের দিকে হয়তো একটু টান মারতে ইচ্ছা করে, কারণ হচ্ছে জিনিসগুলো আমাদের সব জানা, জাস্ট তোমার নিজের প্র্যাকটিসের উপর। সো এখন এই চ্যাপ্টারের কথা বলি, একদম সামারাইজ করি। তোমার থিওরি যেটা দরকার এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রবলেম হচ্ছে এই প্রশ্নগুলাই তুমি দেখো ক্যালকুলেশন অনেক সময় যায়, ঠিক আছে। সো তোমার যেটা করতে হবে, এই প্রশ্নগুলো হয় একদম শেষের দিকে অ্যান্সার করবা, অথবা যদি প্রথমবার অ্যান্সার করো চেষ্টা করো তাড়াতাড়ি করে ফেলতে, টাইম নেওয়া যাবে না। আর তুমি যদি টাইম নিতে যাও দেখবা যে 3-4 মিনিট কই চলে গেছে ক্যালকুলেশন করতে, 2 মিনিটও চলে যাইতে পারে, 2-3 মিনিট। এটা না করার থেকে তোমার ওই জন্য তুমি তাড়াতাড়ি করার ট্রাই করবে এখানে ক্যালকুলেশনটা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।